আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26-এর বাচ্চা লোক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আমি মাসুদ জাভেদ জিমি আছি আপনাদের সবার সাথে। আপনাদের কি অবস্থা? দেরি একটু হয়ে গেছে, আগের ভাইয়া ক্লাসটা ছাড়তে একটু দেরি করছিলেন। সো ওই ভাইয়ার ক্লাসটা শেষ হয়েছে, শেষ হওয়ার পরে আবার আমাদের স্লাইডটা প্রিপেয়ার করে টরে স্লাইড বোর্ডে বসানো ইত্যাদি কাজ করতে করতে 1-2 মিনিট একটু দেরি হয়ে গেছে। সুবর্ণা, ফাতেমা, কামাল উদ্দিন, সুস্মিতা ঘোষ, রিপা, মোহাম্মদ নাহিদুল, সামিয়া, রাফিয়া, তাওহিদা, শাহানা আফরোজ, সুস্মিতা ঘোষ, তানজিনা জান্নাত, আসসালামু আলাইকুম সবাইকে একসাথে সালাম জানিয়ে ক্লাসে ওয়েলকাম করছি। আজকে হচ্ছে আমরা আইডিয়াল গ্যাসের অ্যাডভান্স প্রবলেম সলভিং দেখব, অর্থাৎ যেই কোয়েশ্চেন গুলা আমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসছিল, বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, ইভেন ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ছাড়াও কি বলে ওইটাকে, ইন্ডিয়ান আইআইটি অ্যাডমিশন টেস্টেরও দুই একটা ম্যাথ আমরা দেখব। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের ঘটনায়। এনা, ফাতেমা মারজান, সুমাইয়া আক্তার, তানিশা সুলতানা, জুবাইরা আহমেদ, সেকেন্ড কোয়ার্টার শুরুর আগে খুব বেশি দিন ব্রেক থাকবে না। 10 তারিখে আমাদের এই কোয়ার্টার শেষ হবে। 10 তারিখে এই কোয়ার্টার শেষ হওয়ার পরে হচ্ছে ওই যে পূজার ছুটিটা থাকবে। সো পূজার ছুটি শেষে মোস্ট প্রবাবলি আমরা 15 তারিখ বা 20 তারিখ থেকেই নেক্সট কোয়ার্টার শুরু করে ফেলবো। এই কোয়ার্টার শেষ হবে হচ্ছে 10 তারিখ, অক্টোবরের 10 তারিখ ইনশাল্লাহ এই কোয়ার্টার শেষ হবে। ঠিক আছে, মেহেদি হাসান, রেজওয়ানা, আফিয়া, নাদিয়া, তাসফিয়া রশিদ, জি ভাইয়া বলেন। বলেন ভাইয়া, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি অবস্থা? আপনাদের শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা, মন দিল ভালো আছে কিনা বলেন। আজকে আমরা হচ্ছে অ্যাডমিশন বা অ্যাডভান্স প্রবলেম সলভিং এর ক্লাসটা করতে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, রিক্যাপ ক্লাসটা আসলে নেওয়ার শিডিউলটা আমরা করতে পারি নাই, কারণ আমি শিডিউলে যেটা দেখলাম বা আমাকে যেটা জানানো হয়েছে, আপনাদের নাকি প্রতিদিন 3টা করে ক্লাস। ঠিক আছে, 10 তারিখ পর্যন্ত প্রতিদিনই আপনাদের 3টা করে ক্লাস আছে। সো 3টা করে ক্লাস অনলাইনে করা, ইটস রিয়েলি বিগ থিং। আপনারা অনেক বড় একটা কাজ করতেছেন, অনেক বেশি অ্যামাউন্ট সময় আপনি স্ক্রিন টাইমে দিচ্ছেন। সো 3টা ক্লাসের পরে চতুর্থ ক্লাসটা কোনোভাবেই আসলে অ্যালোকেট করা যাচ্ছে না। ঠিক আছে? ওকে। আর আরেকটা কথা হচ্ছে, আদর্শ গ্যাসের আমি রিভিশন ক্লাস নেওয়ার উদ্দেশ্যে আমি হচ্ছে আমার সবগুলা ক্লাসের পিডিএফটা দেখতেছিলাম, অ্যানোটেড পিডিএফ স্লাইডটা দেখতেছি। সো যেটা হয় যে, মানে যেভাবে পড়াইছি ওইভাবে একটু যদি রিভিশন দেন ভিডিও লেকচার গুলা দেখে, অ্যানোটেড স্লাইড গুলা দেখে, তাইলে আসলে কারোই কোনো কিছু বাকি থাকার কথা না। আচ্ছা, কার জানি কলেজে কাজ শক্তি ক্ষমতা পড়াচ্ছে। ঠিক আছে, কাজ শক্তি ক্ষমতা পড়াচ্ছে। সো কাজ শক্তি ক্ষমতা, আপনারা কেউ যদি হচ্ছে এইচএসসি 26-এর সবগুলো কোয়ার্টারে এনরোল করে থাকেন, এইচএসসি 26-এর সবগুলো কোয়ার্টারে আপনি যদি এনরোল করে থাকেন, তাহলে অ্যাকচুয়ালি আপনি এইচএসসি 25-এর আমাদের ফুল ক্লাসের আর্কাইভটা পেয়ে গেছেন। তো কাজ শক্তি ক্ষমতা আমরা আমাদের নেক্সট কোয়ার্টারে পড়াবো ইনশাল্লাহ। বাট নেক্সট কোয়ার্টারে যাওয়ার আগে যদি আপনাদের এখনই দরকার হয়, অনেকের কলেজেই কাজ শক্তি ক্ষমতা পড়াচ্ছে। তো আমি এটা বললাম যে আপনারা আর্কাইভ ক্লাস থেকে, ঠিক আছে, যেহেতু আমি যতদূর জানি যে আপনারা যারাই এনরোল করছেন সবাই মোটামুটি আমাদের ফুল কোয়ার্টারে বা ফুল কোর্সে এনরোল করছেন। সো ফুল কোর্সে যদি এনরোল করে থাকেন, তাহলে আপনারা যেটা হচ্ছে কোয়ার্টার 5 এখনো হয় নাই, কোয়ার্টার 4 এখনো শেষ হয় নাই। ঠিক আছে, এই জন্য কোয়ার্টার 4 কোয়ার্টার 5 তোর এখনো দরকার নাই। ঠিক আছে, কোয়ার্টার 4 কোয়ার্টার 5 সবগুলা কোয়ার্টার 5 পুরাটাই হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার। কোয়ার্টার 5 পুরোটাই হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার। ফুল কোর্সে থাকলে আপনি মানে 3টা কোয়ার্টার, এইচএসসি 25-এর 3টা কোয়ার্টার আপনাদের জন্য অলরেডি ওপেন হয়ে যাওয়ার কথা, কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3। এবং আপনাদের যার যেইটাই হচ্ছে প্রয়োজন বা দাবি দেওয়া, সেটা কাজ শক্তি ক্ষমতা হোক, সেইটা গতিবিদ্যা হোক, সেগুলা ইনশাল্লাহ ওই কোয়ার্টার গুলার ভিতরে পেয়ে যাবেন। আচ্ছা, পূজার বন্ধ আমাদের বৃহস্পতিবার থেকে। পূজার বন্ধ
বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবারটা আমরা একটা আনএক্সপেক্টেড ছুটি পেয়ে গেছি, গভর্নমেন্ট হলিডে পড়ে গেছে, এই জন্য আমরা হচ্ছে বৃহস্পতিবার থেকেই পূজার ছুটি পেয়ে যাচ্ছি। সো আমাদের আগামীকাল পর্যন্ত শিক্ষতে ক্লাস চলবে, বৃহস্পতিবার থেকে ইনশাল্লাহ আমাদের ছুটি। তো আশা করি আপনারা এই ছুটিটা কাজে লাগাবেন, কারণ মানে কিছু মানুষজন তো থাকবেই যারা হিন্দু ধর্মাবলম্বী, ওরা হচ্ছে পূজার আনন্দ উৎসবে ব্যস্ত থাকবে, বাট বাকি যেই মানুষজন আছেন, ঠিক আছে, অন্যান্য ধর্মাবলম্বীরা, মুসলমানরা, তো তারা ছুটিটা এনজয় করতে পারেন, পূজা দেখতে যাইতে পারেন, বাট সেই সাথে হচ্ছে পড়ালেখাগুলাও একটু অগ্রসর হইতে পারেন, ঠিক আছে, যেই যেই জায়গায় যদি আদৌ কোনো জায়গায় গ্যাপ হয়ে থাকে, সেই গ্যাপগুলা হচ্ছে কভার করে নিতে পারেন। মানে ছুটি পাইলে ছুটিটাকে সবচাইতে ভালোভাবে ইউটিলাইজ করাটাই হচ্ছে আপনার টার্গেট হওয়া উচিত, ঠিক আছে। আমাদের ছুটি বেসিক্যালি 2 দিন, এক হচ্ছে বৃহস্পতিবার, আরেক হচ্ছে রবিবার, মাঝখানে শুক্র শনি একটা ছুটি পড়ে গেছে। সো মোটামুটি বৃহস্পতিবার থেকে রবিবার এই 4 দিন আমরা ছুটি পাচ্ছি, ঠিক আছে। ওকে, ম্যাথ সলভ করতে পারছিস না, কোন ম্যাথ সলভ করতে পারছিস না আমাকে একটু জানাইস, আমার ইনবক্সে হচ্ছে জানাইস, তাহলে বা আমাকে গ্রুপে ট্যাগ করে ছবিটা দিস, এই ম্যাথটা পারতেছি না ভাইয়া, তাইলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব, বা আমি বা আমাদের ফিজিক্স টিমের আরো যারা আছে আমরা ইনশাল্লাহ তোদেরকে সলভ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ সলভ দেওয়ার চেষ্টা করব। ওকে, নিয়ন দাস সব কোর্সে এনরোল করছেন, 25-এর ক্লাস পাই নাই, একটা পাইছি, বাকি 2টা পাই নাই, এরকম হওয়ার কথা না। আপনি হচ্ছে 16780-তে একটা কল দিয়ে ফেলেন। কেউ যদি হচ্ছে ফুল কোর্সে এনরোল করে থাকেন এবং 25-এর আর্কাইভ ক্লাস দেখতে পাচ্ছেন না, এরকম কোনো ক্রাইসিস যদি থাকে, তাহলে হচ্ছে 16780-তে কল দিয়ে একটা হ্যালো বলে ফেলেন, হ্যালো বলে জানান যে ভাইয়া এই হচ্ছে আমাদের সমস্যা, আমরা আর্কাইভ ক্লাসগুলো দেখতে পাচ্ছি না, তাইলে হচ্ছে ওনারা আর্কাইভ ক্লাসগুলো দেখার ব্যবস্থা করে দিবে, ঠিক আছে। শিশিরাঙ্কের ম্যাথে সমস্যা হচ্ছে, শিশিরাঙ্কের ম্যাথ আমাদের আজকের ক্লাসের ভিতরেই আছে, শিশিরাঙ্কের ম্যাথ আমরা ইনশাল্লাহ সলভ করব, 300 মিটার কিউব আয়তনের কক্ষের বাতাসের তাপমাত্রা 27°C, এয়ার কুলার ব্যবহার করার জন্য বাতাসের তাপমাত্রা কমে 17°C হলো, যদি বায়ুর চাপ সমান থাকে কত ভাগ বাতাস বের হয়ে যাবে। তাহলে শুরুতে একটা ভলিউম দেওয়া আছে, একটা টেম্পারেচার দেওয়া আছে, পরে একটা টেম্পারেচার দেওয়া আছে, ফাইনাল ভলিউমটা আপনি বের করবেন, শেষ ভলিউমটা কত আপনি সেটা বের করবেন, এরপরে যেটা করবেন V1 মাইনাস V2 ডিভাইডেড বাই V1, V1 মাইনাস V2 ডিভাইডেড বাই V1 ইন্টু 100%, ঠিক আছে। এইরকম ম্যাথও আমাদের আজকের ক্লাসে আছে। সো নাইম ইসলাম, ম্যাথটা দেখ, ম্যাথটা দেখে হচ্ছে তোর আইডিয়া হয়ে যাবে, ম্যাথগুলো দেখলে আমাদের আজকের ক্লাসের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে, বুয়েট অ্যাডমিশন টেস্টের ম্যাথগুলা, সো ওই ম্যাথগুলা দেখলে ইনশাল্লাহ তোদের সবার কনসেপশন আর একটু ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ওকে ফাইন, আসেন আমরা শুরু করি। প্রথমেই আমরা যেই ম্যাথটা দেখতে পাচ্ছি, এটা কুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল, রুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল, সো সেই রকম একটা ম্যাথ আমাদের চোখের সামনে আছে, সবাই কোয়েশ্চেনটা পড়েন। আসেন বাচ্চা লোক, আমরা আমাদের ক্লাসটা শুরু করি, ঠিক আছে। আমরা আমাদের ক্লাসটা শুরু করি না, আমি অসুস্থ না, আমি আসলে একটু এটা বলা উচিত কিনা জানি না, আমি আসলে একটু ঘুমে আক্রান্ত, আমি প্রচন্ড ঘুমে আক্রান্ত, আজকে সারাদিনই আমার একটু ঘুম ঘুম যাইতেছে, গতকালকের দিনটাও আমার একটু ঘুম ঘুম গেছিল, এই ঘুম ঘুম দিনের ভিতরেও আমি গতকালকে শুকর আলহামদুলিল্লাহ একটা অ্যাডমিশনের ক্লাস নিচ্ছি, একটা রেকর্ডিং করছি, সেটাও অ্যাডমিশনের যদিও, তো আজকে আবার আপনাদের ক্লাস নিচ্ছি। তো একটু ঘুম ঘুম ওয়েদার, মানে একটু বৃষ্টি থাকলেই আমার একটু ঘুমাইতে ইচ্ছা করে, ঠিক আছে, বা ঘুমাইতে ইচ্ছা করে সেটা ব্যাপার না, মানে ঘুম চলে আসে, ঠিক আছে, কোত্থেকে যেন ঘুম চলে আসে, ঘুম ঘুম আলাদা করে যাওয়ার কোনো ব্যাপার নাই, যে ঘুমাইতে হবে এটার জন্য আমার কোনো প্রিপারেশনের দরকার নাই, আমি শুয়ে বসে ডানে বামে কাইত হয়ে ঘুমায় যেতে পারি, ঠিক আছে। হ্যাঁ, শুভ ভাইয়া দুষ্ট, ঠিক আছে। ঘুমে আক্রান্ত হইলে আমি যে কাজটা করি সেটা আপনারা করতে পারেন, এক হচ্ছে কফি খাইতে পারেন, আর দুই হচ্ছে ঘুম তাড়ানোর জন্য এইভাবে একটু জাম্পিং জাপাক, সো একটু
লাফায় নিলে দেখবেন যে একটু চাঙ্গা লাগতেছে, ঘুমটুম কমে যাবে, ঘুমটুম কমে যাবে। আসেন আমরা শুরু করি। কি বলা হয়েছে, একটি পুকুরে পানির গভীরতা হচ্ছে 6 মিটার, আপনাকে এইচ এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, বায়ুমণ্ডলের তাপমাত্রা, বায়ুমণ্ডলের তাপমাত্রা দেওয়া আছে। তাইলে এখান থেকে আমরা হচ্ছে T1 এর ভ্যালু, এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে 6 মিটার, T1 এর ভ্যালু কত, T1 এর ভ্যালু হচ্ছে 27 প্লাস 273, দ্যাট মিনস হচ্ছে 300 কেলভিন। 27 প্লাস 273, দ্যাট মিনস হচ্ছে 300 কেলভিন। ওকে ফাইন। পানির মধ্যে উহা প্রতি মিটার গভীরতার জন্য, এখানে একটা ভালো কথা বলছে, প্রতি মিটার গভীরতার জন্য 5 ডিগ্রি সেলসিয়াস কমে। পানির ঘনত্বের পরিবর্তন উপেক্ষা করে পুকুরের তলদেশে উৎপন্ন একটি মার্শ গ্যাসের বুদবুদ ও উহার উপরিতলে পৌঁছার অবস্থায় আয়তনের পরিবর্তনের শতকরা হার নির্ণয় করতে বলছে। আয়তনের পরিবর্তনের শতকরা হার কত সেইটা হচ্ছে নির্ণয় করতে বলছে। আয়তনের পরিবর্তনের শতকরা পরিমাণটা কত? কোয়েশ্চেন খাতায় তোলার দরকার নাই, কোয়েশ্চেন খাতায় তোলার দরকার নাই। মাহিমা আপু সাউন্ড কিন্তু ঠিক আছে, আমার মনে হয় আপনার ডিভাইসে কোনো সমস্যা, আপনি একটা হেডফোন ইউজ করেন, তাইলে ইনশাল্লাহ আপনি আরো ক্লিয়ারলি শুনতে পারবেন। আচ্ছা, P1 এর ভ্যালু কত? যে বায়ুমণ্ডলীয় চাপ, P1 সমান হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, P1 সমান হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। এইটার ভ্যালু কত? এইটার ভ্যালু হচ্ছে 101, কোনো ভ্যালু দিয়ে দেওয়া নাই তো? আচ্ছা, 101,325 প্যাসকেল, 101,325 প্যাসকেল। আয়তনটা কত ধরে নিলাম? আয়তনটা হচ্ছে V1। এই সবগুলা কোথায়? এই সবগুলা হচ্ছে পানির উপরিতলে। এই সবগুলা কোথায়? এই সবগুলা হচ্ছে পানির উপরিতলে। আমরা ধরে নিলাম, আয়তনটা তো আমরা জানি না, এই জন্য আয়তনটা কত ধরে নিলাম? আয়তনটা ধরে নিলাম হচ্ছে V1। এই সবগুলা হচ্ছে কোথায়? এই সবগুলা হচ্ছে পানির উপরিতলের জন্য, এই সবগুলা হচ্ছে পানির উপরিতলে, এই সবগুলা ঘটনা হচ্ছে পানির উপরিতলে। আচ্ছা, এরপরে আপনাকে কি বলছে? এরপরে আপনাকে দেখেন যে কথাটা বলছে, প্রতি মিটার গভীরতার জন্য 5 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা হ্রাস পায়। তাহলে এই জায়গা থেকে এইচ গভীরে যখন আমরা নেমে গেছি, এইচ গভীরে যখন আমরা নেমে গেছি, তাইলে এইচ গভীরে নেমে যাওয়ার কারণে T2 এর মান কত হবে? T2 এর মান হবে হচ্ছে 300 মাইনাস, প্রতি মিটার গভীরতার জন্য 0.5 ডিগ্রি সেলসিয়াস করে কমে, প্রতি মিটার গভীরতার জন্য 0.5 ডিগ্রি সেলসিয়াস কমে। সিয়াম খান, ভেরি গুড, কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার, ভেরি গুড সিয়াম। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য কমতেছে 0.5, সরি 1 মিটারের জন্য কমতেছে 0.5, তাহলে 6 মিটারের জন্য কমবে 6 ইন্টু 0.5 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস এখান থেকে কত আসবে? 3, দ্যাট মিনস হচ্ছে 297 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, পরিবর্তিত চাপ P2 এর মান কত হবে? P2 এর মান আসবে হচ্ছে P অ্যাটমসফিয়ারিক প্লাস H রো জি, P অ্যাটমসফিয়ারিক প্লাস H রো জি। সো সবকিছুর ভ্যালু এখানে যদি আপনি বসায় দেন, P অ্যাটমসফিয়ারিকের ভ্যালু কত? P অ্যাটমসফিয়ারিকের ভ্যালু হচ্ছে 101,325 প্লাস H হচ্ছে 6, রো হচ্ছে 1000, জি হচ্ছে 9.8। সো এইটা ক্যালকুলেশন করলে পরিবর্তিত চাপ বা পানির গভীরে চাপের মান কত সেটা আমরা পেয়ে যাব 101,325 প্লাস 6 ইন্টু 1000 ইন্টু 9.8। এইটা করলে আমাদের চলে আসে হচ্ছে 160,125, 160,125 প্যাসকেল। আর আয়তনটা কত? আমরা ধরে নিলাম যে আয়তনটা হচ্ছে V2। আয়তনটা কত? আয়তনটা আমরা ধরে নিলাম হচ্ছে V2। এইচ গভীরে এখানে ধরে নেই, এইচ গভীরে আয়তন কত? এইচ গভীরে আয়তন হচ্ছে V2।
তো এখানে আমরা V1 ও জানি না, V2 ও জানি না। তো আমাদেরকে যেটা করতে হবে, V1 V2 এর একটা অনুপাত বা রেশিও বাইর করতে হবে। V1 V2 এর কি হবে? V1 V2 এর একটা অনুপাত বাইর করতে হবে। 300 কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াস কিভাবে বিয়োগ হলো? পরিবর্তন 0.5 ডিগ্রি সেলসিয়াস কমে। সো 0.5 ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়া যেই কথা, 0.5 কেলভিন কমে যাওয়াও একই কথা। বাট তুমি একটা ভালো কথা বলছো, এইখানে আমাদের লেখা উচিত কি? এইখানে আমাদের লেখা উচিত হচ্ছে পুরাটাকেই কেলভিন, পুরাটাকেই আমাদের কেলভিনে লেখা উচিত, ডিগ্রি সেলসিয়াসটা এখানে হবে না। থ্যাংকস ফর নোটিসিং দ্যাট, থ্যাংক ইউ। 0.5 ডিগ্রি সেলসিয়াস, 0.5 ডিগ্রি সেলসিয়াস কমে ইজ ইকুয়াল টু 0.5 কেলভিন কমে। 0.5 ডিগ্রি সেলসিয়াস কমা এবং 0.5 কেলভিন কমা একই কথা, একই কথা, দুইটাই একই জিনিস বুঝায়। ঠিক আছে। মার্স মানে কি? মার্স মানে হচ্ছে যে কোনো ডোবা বা যে কোনো একটা চৌবাচ্চা, নর্দমা, পচা যে কোনো একটা পানির জায়গা থেকে যে বুদবুদটা বের হয়, সেটার মধ্যে মিথেন, কার্বন ডাইঅক্সাইড এরকম বিভিন্ন গ্যাস মিশ্রিত থাকে। তো এই মিশ্রিত গ্যাসগুলার যে বাবলটা হয় সেটাকেই মার্স বলা হয়। সচরাচর পচা ডোবা বা নালায় এরকম জায়গায় হচ্ছে আমরা এই মার্স গ্যাসের অস্তিত্ব দেখতে পাই। ঠিক আছে। আচ্ছা, সো এইটুকু গেল হচ্ছে আমাদের গিভেন ডেটা। তো এইবার আমরা কি করতে পারি? এইবার আমরা চলে আসি হচ্ছে জাতীয় সূত্রে। আমরা কি জানি? জানি হচ্ছে P1 V1 বাই T1 ইজ ইকুয়ালস টু হচ্ছে P2 V2 বাই T2, বা এইখান থেকে আমরা লিখতে পারবো V2 ইকুয়ালস টু হচ্ছে P1 V1 T2 ডিভাইডেড বাই আমরা লিখতে পারি হচ্ছে P2 ইন্টু T1। এখান থেকে লিখতে পারি হচ্ছে P1 এর ভ্যালু কত? P1 এর ভ্যালু হচ্ছে 101325, 101325 ইন্টু V1 টা বাইরে থাকবে, T2 এর ভ্যালু কত? 297। P2 এর মান কত? P2 এর মান 160 125, 160 125 ইন্টু T1 এর মান কত? 300 ইন্টু V1, তো V1 থেকে যাবে, V1 V1 আকারেই থেকে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা এইখান থেকে বা V2 ইকুয়ালস টু সামথিং ইন্টু V1 এরকম একটা ইকুয়েশন আসবে। 59.6, 59.6। বাবু, এটা 6 মিটারের পরে একটা দাড়ি দেওয়া হয়েছে, এটা 6 মিটারের পরে দাড়ি দেওয়া হয়েছে। পানির গভীরতা 6 মিটার, পানির গভীরতা 6 মিটার। আচ্ছা, তাহলে V2 সমান কত আসে? আমরা একটু হিসাব করে দেখি V2 এর ভ্যালুটা কত আসে। 101325 ইন্টু 297 ডিভাইডেড বাই 160125 ডিভাইডেড বাই 300 করলে আসে হচ্ছে 0.62, 0.62 বা 0.63 লেখা যায়। V2 এর ভ্যালু কি লেখা যায়? V2 এর ভ্যালু লেখা যায় হচ্ছে 0.62 না 0.63। জিরো পয়েন্ট সিক্স কত আসলো? 0.63 অফ V1। আমার এইটুকু ক্যালকুলেশন ঠিক আছে বাচ্চা লোক? এইটুকু ক্যালকুলেশন ঠিক আছে? গণতর কাজ করবে না, এটা বুঝি নাই। কি লিখছিস তাহসান হাবিব? তাহসান হাবিব কি লিখছিস এটা বুঝি নাই। ওকে ফাইন, এইটুকু যদি ঠিক থাকে তাহলে আমরা এখন যে কাজটা করতে পারবো সেইটা হচ্ছে কিন্তু এখান থেকে 59.6 তো অ্যান্সার আমার বেরোচ্ছে না। 59.6 অ্যান্সার তো আমার বেরোচ্ছে না। আমি কোন জায়গা দিয়ে কি দুষ্টুমি করলাম? তো এখানে হচ্ছে এইচ রো ইন্টু জি। আচ্ছা, করে যাই, করে যাই, দেখি সামনে গিয়ে কি আসে। সুতরাং সুতরাং আয়তনের পরিবর্তনের শতকরা হার,
আয়তনের শতকরা পরিবর্তন আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে আয়তনের শতকরা পরিবর্তন। আয়তনের শতকরা পরিবর্তন কত আসবে? আয়তনের শতকরা পরিবর্তন আসবে হচ্ছে v1 মাইনাস v2 ডিভাইডেড বাই v1 ইন্টু 100%। তাহলে v1 এর ভ্যালু কত? v1 এর ভ্যালু শুধু v1 মাইনাস v2 এর ভ্যালু কত? 0.63 অফ v1 divided by v1 into 100%। দ্যাট মিনস এইখান থেকে ক্যালকুলেশন করলে কত চলে আসবে? এখান থেকে ক্যালকুলেশন করলে কত চলে আসবে দেখি। 1 মাইনাস 0.63 করলে আসে হচ্ছে 30.37। 0.37 ইন্টু হচ্ছে 100 করলে আসে হচ্ছে 37%। আমার অ্যান্সার আসলো 37%। আয়তনের শতকরা পরিবর্তন। v2 এর মান বৃদ্ধি পাওয়ার কথা, আমার v2 এর মান হ্রাস পাইছে। v2 এর মান আমার হ্রাস পাইলো কেন? v2 টা কোথায়? v2 টা তো h গভীরে, সো v2 টা কম থাকবে। ও ও ও বেসিক্যালি আমার v2 দিয়ে ভাগ করতে হবে। আমার ভাগ করতে হবে v2 দিয়ে। ভুলটা করছি তো এই জায়গায়, কিন্তু v2 দিয়ে ভাগ করলেও কি লাভ হইতো? v2 দিয়ে ভাগ, গট ইট, গট ইট। খেয়াল করেন, খেয়াল করেন, মানে আমার চিন্তার জায়গাটা ভুল কোথায় ছিল সেটা একটু খেয়াল করেন। যখন পানির তলদেশে ছিল তখন আয়তন কত ছিল? v1। পানির তলদেশে ছিল, আয়তন ছিল হচ্ছে v1। যখন উপরে উঠে গেছে, না, উপরিতলে, উপরিতলে খেয়াল করেন আমরা কি ধরছিলাম। এই যে বাচ্চা লোক খেয়াল করেন, আমরা উপরিতলে কি ধরছিলাম? উপরিতলে ধরছিলাম হচ্ছে v1 v2। সো আমি চিন্তা করতেছিলাম যে আমি নিচের তলে ধরছিলাম বোধহয় v2। তো যখন উপরিতলে তখন হচ্ছে v1। উপরিতলে আয়তনটা কত? উপরিতলে আয়তনটা হচ্ছে v1। সো বেসিক্যালি এই জায়গা থেকে আমাদেরকে v1 এর একটা সমীকরণ বের করতে হবে। এই জায়গা থেকে আমাদেরকে কি করা লাগবে? আমরা v1 এর মানটা কত সেটা বাইর করব, v2 না। আমরা v1 এর মান কত, v1 এর মান কত সেটা বাইর করব। অনেক, এইটা এসআই একক, আমরা সবসময় এসআই এককে বসাবো। 101.325 প্যাসকেল আমরা এসআই এককে বসাবো। তাইলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো v1 ইজ ইকুয়ালস টু হচ্ছে p2 v2 t1 ডিভাইডেড বাই হচ্ছে p1 ইন্টু t2। দ্যাট মিনস এইখান থেকে আমরা লিখতে পারবো p2 এর মান কত? p2 এর মান হচ্ছে 160 125 ইন্টু v2 এর মান কত? v2 এর মান তো হচ্ছে, v2 এর মান তো আমরা বসাবো না, v2 আমরা রেখে দিব। t1 এর মান কত? t1 এর মান হচ্ছে 300 ডিভাইডেড বাই p1 এর মান কত? 101.325 ইন্টু t2 এর মান কত? t2 এর মান হচ্ছে 297। এইবার আশা করি আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। তাহলে 160 125 ইন্টু 300 ডিভাইডেড বাই 101.325 ডিভাইডেড বাই 297 করলে আসে হচ্ছে 1.59। তাহলে এখান থেকে আসে হচ্ছে, বা v1 সমান কত? v1 সমান হচ্ছে 1.596 অফ v2। 1.596 অফ v2। তাহলে আমরা এখান থেকে কি বাইর করতে চাই? আমরা বাইর করতে চাই আয়তনের শতকরা পরিবর্তন। সুতরাং আয়তনের শতকরা পরিবর্তন, আয়তনের শতকরা পরিবর্তনটা কি হবে? আয়তনের শতকরা পরিবর্তনটা হবে, কোন আয়তনটা বড়? উপরিতলে আয়তনটা বড়, পানির উপরিতলে আয়তনটা বড়। ছবিটা আঁকলে ভালো হইতো। তাহলে উপরিতলে আয়তনটা বড়, v1 মাইনাস v2। আদি আয়তন কোনটা ছিল? v2 ইন্টু হচ্ছে 100%। দ্যাট মিনস এইখান থেকে লিখতে পারবো v1 এর ভ্যালু কত? 1.596 of v2 minus v2 divided by v2 into 100%। into 100%, এইটা করলে আসবে হচ্ছে 59.6%।
বুঝতে পারছি, অনেকেই কারেক্ট অ্যান্সার করছিস আমার আগে, অনেকেই কারেক্ট অ্যান্সার করে ফেলছিস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ওকে। সো মানে এই অঙ্কের কাহিনীটা কি ছিল, আমি যদি একটু একটা ছবি আঁকতাম তাইলে আমার কাছে কাহিনীটা আর একটু ভালো করে ক্লিয়ার হয়ে যাইতো। ছবি আঁকাটা আপনারা প্র্যাকটিস করেন। সেটা হচ্ছে আমি ধরে নিছিলাম যে নিচে যখন বুদবুদটা থাকবে তখন তার চাপ হচ্ছে P2, আয়তন হচ্ছে V2, তাপমাত্রা হচ্ছে T2। এই বুদবুদ যখন উপরে উঠে যাবে তখন সেটা প্রসারিত হবে, তখন তার চাপ হচ্ছে P1, আয়তন হচ্ছে V1, তাপমাত্রা হচ্ছে T1। সো V2টা হচ্ছে ওর আদি আয়তন। V2টা কি? V2টা হচ্ছে আদি আয়তন। V2টা হচ্ছে আদি আয়তন। তাহলে এই আদি আয়তনের সাপেক্ষে কতদূর বৃদ্ধি পাইছে, আদি আয়তনের সাপেক্ষে কতদূর বৃদ্ধি পাইছে। ঠিক আছে, হ্যাঁ, ঘনত্বের পরিবর্তন, আমরা তো ঘনত্ব নিয়ে কাজ করি নাই বাবু, ঘনত্ব নিয়ে আমরা কাজ করি নাই। পরিবর্তনের সূত্রটা বুঝতে পারেন নাই, পরিবর্তন তো সহজ, মানে পরিবর্তন কি হবে, V1 মাইনাস V2, পরিবর্তন কি হবে, V1 মাইনাস V2 ডিভাইডেড বাই V2 দিয়ে কেন বাইর করছি, কারণ আমাদেরকে বাইর করতে বলছে কত অংশের শতকরা পরিবর্তন, শতকরা পরিবর্তন হিসাব করছে। সো যখনই আমরা শতকরা পরিবর্তন হিসাব করতে যাব, শতকরা পরিবর্তন যখনই আমরা হিসাব করতে যাব যে কোনো কিছুর জন্য যদি আমরা শতকরা পরিবর্তন হিসাব করতে যাই তাহলে শতকরা পরিবর্তন সমান কি হবে, শতকরা পরিবর্তন সমান হবে হচ্ছে পরিবর্তন ডিভাইডেড বাই আদি, পরিবর্তন ডিভাইডেড বাই আদি ইন্টু 100%, পরিবর্তন ডিভাইডেড বাই আদি ইন্টু 100%, এটা হচ্ছে শতকরা পরিবর্তনের হিসাব, শতকরা পরিবর্তনের হিসাব। ঠিক আছে, আপনাদের ফুল সিলেবাসে পরীক্ষা এখন পর্যন্ত জানা মতে ফুল সিলেবাস হবে নেক্সট কোনো নোটিশ আসার আগে। বাকিটা ক্যালকুলেশন করছি ভাইয়া, বাকিটা ক্যালকুলেশন করছি। V1 এর ভ্যালু বসাইছি 1. V1 এর ভ্যালুটা আমরা কত পাইছিলাম, এই যে 1.596 অফ V2। তো V1 এর ভ্যালু আমরা এটা বসাই দিছি, মাইনাস V2 করছি, V2 উপরে নিচে কাটা গেছে, V2 উপরে নিচে কাটা গেছে, কাটাকাটি করলে 59.6%। ক্যালকুলেশন করেন না বাবা, 1.596, 1.596 এর থেকে 1 বিয়োগ করছি, তো 1.596 থেকে 1 বিয়োগ করলে কত থাকে। এই ক্যালকুলেশন যদি তুমি না বুঝো, যে আমরা কি লিখছিলাম, আমরা লিখছিলাম V1 মাইনাস V2 ডিভাইডেড বাই V2 ইন্টু 100%, দ্যাট মিনস 1.596 of V2 minus V2 divided by V2 into 100%, দ্যাট মিনস এইখান থেকে V2টা যদি কমন নেই তাইলে 1.596 মাইনাস 1 ডিভাইডেড বাই V2 ইন্টু 100%। V2 কাটা গেল, ওখানে বিয়োগ করলে কি থাকে, ওখানে বিয়োগ করলে থাকে 0.596 ইন্টু 100%, দ্যাট মিনস এখান থেকে আসে হচ্ছে 59.6%। কারো যদি ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হয় এই নেন পুরা ক্যালকুলেশন। ঠিক আছে, এই নেয় পুরা ক্যালকুলেশন। তাহসান হাবিব, কোনটা ভুল হয়েছে বাবু, কোন অ্যান্সারটা ভুল হয়েছে, কোন জায়গায়, কোন অ্যান্সারটা ভুল হয়েছে, কোন জায়গায় ভুল হয়েছে একটু বলেন। আমাদের হিসাবে সবকিছু ঠিক আছে, আমাদের হিসাবে সবকিছু ঠিকঠাক আছে, আমরা পরিবর্তন, আয়তনের পরিবর্তনটা বের হয়ে গেছি, আয়তনের পরিবর্তনটা বের হয়ে গেছি। অ্যান্সার তো আগেরটাও হতে পারতো না, অ্যান্সার আগেরটা হতে পারতো না, কারণ আমরা কার সাপেক্ষে কারটা বের করতেছি, আদি আয়তন কোনটা, আদি আয়তন কোনটা, V2 আদি আয়তন, আদি আয়তন কোনটা, আদি আয়তন বেসিক্যালি V2, এইচ গভীরে, এইচ গভীরেই বুদবুদটা ছিল, এইচ গভীর থেকে বুদবুদটা নিচের থেকে উপরে উঠছে, এইচ গভীর থেকে বুদবুদটা নিচের থেকে উপরে উঠছে, তাইলে আদি আয়তন হচ্ছে V2, আদি আয়তন হচ্ছে V2। মরিয়ম আক্তার, 0.5 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন, 0.5 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন, 0 পরিবর্তনের কথা বলা হয়েছে,
তাহলে 0.5 ডিগ্রি সেলসিয়াস কমে ইজ ইকুয়ালস টু হচ্ছে 0.5 কেলভিন কমে, কারণ পরিবর্তনের কথা বলা হয়েছে, হ্রাস, পরিবর্তন। 0.5 ডিগ্রি সেলসিয়াস কমে আর 0.5 কেলভিন কমে, দুইটা আসলে একই জিনিস, দুইটা আসলে একই জিনিস। ঠিক আছে, না, V2 কে V1 দিয়ে ধরে লাভ হইতো না, কারণ V1টা আমাদের আদি আয়তন না, আমাদের আদি আয়তন হচ্ছে V2, আমাদের আদি আয়তন হচ্ছে V2। তো আমরা V2র সাপেক্ষে, V2র সাপেক্ষে V1 কে বের করছি, V2 এর সাপেক্ষে V1 কে বের করছি। ঠিক আছে, ওকে, সামনে আগাই, একটা ম্যাথে এতক্ষণ দাঁড়ায় থাকার দরকার নেই, আমরা সামনে আগাই। এরপরে দেখতে পাচ্ছি আমরা আইইউটি অ্যাডমিশন টেস্টে একটা ম্যাথ আসছিল, আমাদের আইইউটি অ্যাডমিশন টেস্টে একটা ম্যাথ আসছিল। সো কোশ্চেনটা একটু পড়ি, আইইউটি অ্যাডমিশন টেস্টের ম্যাথ আবার ইংরেজিতে কোশ্চেন দেওয়া থাকে, সো হয়তো আপনাদের কারো কারো প্রবলেম হইতে পারে। সো দ্য টেম্পারেচার অফ এন ওপেন রুম অফ ভলিউম 30 মিটার কিউব, তাইলে এখানে একটা আয়তন দিয়ে দেওয়া আছে, আয়তনের ভ্যালু কত দিয়ে দেওয়া আছে, আয়তনের ভ্যালু দিয়ে দেওয়া আছে হচ্ছে 30 মিটার কিউব। তো ভলিউম ভি ইকুয়ালস টু হচ্ছে 30 মিটার কিউব। ঠিক আছে, ভলিউমটা কত দিয়ে দেওয়া আছে, ভলিউমটা দেওয়া আছে 30 মিটার কিউব। ইনক্রিজেস ফ্রম, টেম্পারেচার ইনক্রিজ করছে 17 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাহলে ইনিশিয়াল টেম্পারেচার, টেম্পারেচার অফ ইনিশিয়াল, আদি তাপমাত্রা কত, আদি তাপমাত্রা হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273 কেলভিন। তাহলে এই দুইটা যোগ করলে কত আসে, এই দুইটা যোগ করলে আসবে হচ্ছে 290 কেলভিন। ফাইনাল টেম্পারেচার, ফাইনাল টেম্পারেচারটা কত, 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 27 প্লাস 273 কেলভিন, দ্যাট মিনস হচ্ছে 300 কেলভিন। বুঝতে পারছিস বাচ্চা লোক? আচ্ছা, এরপরে ডিউ টু দ্য সানশাইন, রোদের কারণে এই ঘটনাটা ঘটছে, এটা আপনাকে বলে দিছে। দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে 1 × 10⁵ প্যাসকেল। তাহলে প্রেসারের ভ্যালুটা আপনাকে বলে দিছে, এটা নিয়ে আমাদের আর কোনো কাহিনী করার দরকার নাই, আমরা সরাসরি লিখে ফেলি 10⁵ প্যাসকেল। আচ্ছা, দা এন ইনিশিয়াল মানে আদি মোল সংখ্যা এবং এন ফাইনাল শেষ মোল সংখ্যা, আদি মোল সংখ্যা এবং শেষ মোল সংখ্যা আর দ্য নাম্বার অফ দ্য মলিকুলস ইন দ্য রুম বিফোর অ্যান্ড আফটার হিটিং, দেন এন আই মাইনাস এন এফ, আদি মোল সংখ্যা থেকে শেষ মোল সংখ্যার বিয়োগফলটা কত সেইটা আমাদেরকে বের করতে বলছে। গুড নাদিয়া, তোর অ্যান্সার হয়েছে, ভেরি গুড, ভেরি গুড নাদিয়া, কারেক্ট অ্যান্সার। তাহলে খেয়াল করেন, আমরা ধরেন প্রথম কেসে আমরা কি লিখতে পারবো, কেস হচ্ছে বা ধরেন যখন ইনিশিয়াল কেস, যখন ইনিশিয়াল অবস্থায়, ইনিশিয়াল অবস্থায় আমরা কি লিখতে পারবো, ইনিশিয়াল অবস্থায় আমরা লিখতে পারবো পিভি ইকুয়ালস টু এন ইনিশিয়াল আর ইনটু টি ইনিশিয়াল। আবার এখান থেকে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো হচ্ছে এন ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু পিভি ডিভাইডেড বাই আর ইনটু টি ইনিশিয়াল। বুঝতে পারি? এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে না? আচ্ছা, এরপরে চলে আসি ফাইনাল কন্ডিশনে, চলে আসি ফাইনাল কন্ডিশনে, ওখানেও সেম জিনিস লিখতে পারবো, পিভি ইকুয়ালস টু এন ফাইনাল ইনটু আর ইনটু টি ফাইনাল। তাইলে এখান থেকে কি লিখতে পারবো, এন ফাইনাল ইজ ইকুয়ালস টু হচ্ছে পিভি ডিভাইডেড বাই আর ইনটু টি ফাইনাল। তাহলে এখান থেকে দুইটা ইকুয়েশন পাইছি না, এইটারে ধরেন আপনি নাম দিলেন 1 নম্বর সমীকরণ, এইটারে আপনি নাম দিলেন 2 নম্বর সমীকরণ। তো আপনাকে এই জায়গায় কি বাইর করতে বলছে, আপনাকে বাইর করতে বলছে ইনিশিয়াল থেকে ফাইনালটা বিয়োগ করেন। গুড, যারাই ডি নাম্বার অ্যান্সার বলতেছেন, যারাই ডি নাম্বার অ্যান্সার বলতেছেন, অ্যান্সার কারেক্ট। সুতরাং আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে এন ইনিশিয়াল থেকে এন ফাইনালটাকে বিয়োগ করে দিতে পারি। সো এন ইনিশিয়াল থেকে এন ফাইনালটাকে বিয়োগ করে দিলে আমরা এখান থেকে
পিভি বাই আর কমন নিতে পারি। খেয়াল করো, এইখানেও আছে পিভি বাই আর, এইখানেও আছে হচ্ছে পিভি বাই আর। পিভি বাই আরটা কি কমন, পিভি বাই আরটা কমন, তাহলে এইটার সাথে ইনটু দিয়ে কি থাকবে, 1/টি ইনিশিয়াল মাইনাস 1/টি ফাইনাল। সবকিছুর ভ্যালু বসায় দাও। প্রেসারের মান কত, প্রেসারের মান 10⁵ প্যাসকেল। ভলিউম কত, ভলিউম হচ্ছে 30 মিটার কিউব। এইটা দেওয়া আছে মিটার কিউবে, প্রেসার দেওয়া আছে প্যাসকেলে, তাহলে এইটা বসবে 8.314 ইন্টু টি ইনিশিয়াল কত, ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে 290 মাইনাস ফাইনাল টেম্পারেচার কত 300। তাহলে এইটা ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। এইটা ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে ক্যালকুলেশন করে ফেলি আমরা, 10⁵ ইন্টু 30 ডিভাইডেড বাই 8.314 ইন্টু হচ্ছে 290 ইনভার্স মাইনাস 300 ইনভার্স করলে আসে হচ্ছে 41.47। 41.47। হোয়াট আর দ্য নাম্বার অফ মলিকিউলস, আমাদেরকে কি বাইর করতে বলছে, আমাদেরকে বাইর করতে বলছে নাম্বার অফ মলিকিউলস। সো মলিকিউলস এর নাম্বার বাইর করতে হবে। সো এখান থেকে আমরা যেটা করব, এখানের যেই সংখ্যাটা পাইছি অর্থাৎ 41.47, এটাকে 6.023 ইন্টু 10⁻23 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আসবে 2.49। ওকে ফাইন। তাহলে মোল সংখ্যার পরিবর্তনটা কত এখান থেকে পাইছি, মোল সংখ্যার পরিবর্তনটা আমরা পাইছি হচ্ছে 41.476 মোল। সো আমাদেরকে কি বাইর করতে বলছে, আমাদেরকে বাইর করতে বলছে নাম্বার অফ মলিকিউলস, নাম্বার অফ মলিকিউলস বাইর করতে বলছে। সো এই সংখ্যাটার সাথে আমরা কি করব, এই সংখ্যাটার সাথে আমরা অ্যাভোগাড্রো নাম্বারটাকে যোগ করে দিব, এই গুণ করে দিব, সরি, এই সংখ্যাটার সাথে আমরা অ্যাভোগাড্রো নাম্বারটা গুণ করে দিব। সো অ্যাভোগাড্রো নাম্বার যদি গুণ করি, that means 41.476 into 6.02 into 10⁻23। এই গুণটা যদি করে দেন ঠিকভাবে, এই গুণটা করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে হচ্ছে, অ্যান্সার চলে আসবে হচ্ছে 2.49 ইন্টু 10⁻25। 2.49 ইন্টু 10⁻25। বুঝতে পারছেন? ফার্স্টে আমরা কি করছি, ফার্স্টে আমরা মোল সংখ্যার পরিবর্তনটা কত সেটা বাইর করছি, মোল সংখ্যার পরিবর্তন কত সেটা বাইর করছি। মোল সংখ্যার পরিবর্তনের সাথে আমরা কি করছি, অ্যাভোগাড্রোর নাম্বার গুণ করে দিছি। কেন অ্যাভোগাড্রোর নাম্বার গুণ করে দিছি, অ্যাভোগাড্রোর নাম্বার গুণ করে দিছি এই কারণে, কারণ এক মোল গ্যাসে, এক মোল গ্যাসে কতটুক দেওয়া থাকে, এক মোল গ্যাসে দেওয়া থাকে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এই এত মোলে কতটুক দেওয়া আছে, অত। অন্য নিয়মে করা যায়, হ্যাঁ হ্যাঁ অন্য নিয়মে করা যেতে পারে, অন্য নিয়মে করা যেতে পারে, শিওর। অন্য কোনো নিয়মে ট্রাই করলে অবশ্যই করতে পারেন। ডুয়েট, ডুয়েট হচ্ছে গাজীপুরে অবস্থিত একটা ইউনিভার্সিটি। ডুয়েট আপনাদের শুরুতেই টার্গেটে থাকা উচিত না, কারণ ডুয়েট হচ্ছে মোস্ট প্রবলি পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ায়। ঠিক আছে, ডুয়েট আপনাদের টার্গেটে থাকা উচিত না। ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন, বুয়েট অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ইংলিশেও দেওয়া থাকে, বাংলায়ও দেওয়া থাকে, বাংলা ইংলিশ দুইটাতেই দেওয়া থাকে বুয়েট অ্যাডমিশনেরটা। কিন্তু আইইউটিটা আবার ওরকম না, আইইউটিটা শুধুই ইংলিশে দেওয়া থাকে, আইইউটিটা শুধুই ইংলিশে দেওয়া থাকে, বুয়েটেরটা বাংলায়ও দেওয়া থাকে, ইংলিশেও দেওয়া থাকে। ঠিক আছে, হাসান অন্য নিয়মের কথা আমি বলি নাই, অন্য নিয়মের কথা ওই যে আরেক ভাইয়া বলছে রনি আহমেদ, রনি আহমেদ জিজ্ঞেস করছে যে অন্য নিয়মে করা যায়। মানে আমার কাছে অন্য নিয়মে আর জানা নাই, আমি এভাবেই করছি, এভাবেই করে অভ্যস্ত আর কি।
ঠিক আছে, পিভি ইকুয়ালস টু এনআরটির সূত্র থেকে আমি ফার্স্টে মোল সংখ্যার পরিবর্তন বাইর করব, মোল সংখ্যার পরিবর্তন থেকে আমি নাম্বার অফ মলিকিউলস কত সেটা বাইর করছি। তো মোল সংখ্যার সাথে অ্যাভোগাড্রো নাম্বার গুণ করে দিলেই আমার নাম্বার অফ মলিকিউলস বের হয়ে যায়। বুটেক্স হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হচ্ছে বুটেক্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হচ্ছে বুটেক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঢাকার তেজগাঁওতে অবস্থিত, তেজগাঁওতে অবস্থিত বুটেক্স। স্ক্রিনশট নিবেন, নেন, স্ক্রিনশট নিতে চাইলে নেন, মানা করছে কে? স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে ফেলেন জলদি। কেমিস্ট্রি এর ফর্মুলা কি বাপ আমার মুখস্থ আছে? কেমিস্ট্রি এর ফর্মুলা আমার মুখস্থ নাই। ঠিক আছে, আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ কামরুজ্জামান, স্বপ্ন দেখা ছাড়েন না এবং স্বপ্নটাকে আঁকড়ায় ধরে রাখেন। স্বপ্নটাকে বাস্তবে রূপান্তর করার জন্য সর্বোচ্চ যা কিছু করার দরকার সেই সব কিছু করেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ সমস্ত প্রতিবন্ধকতা পার হয়ে আপনি ইনশাল্লাহ সামনে আগায় যাবেন। ঠিক আছে, স্ক্রিনশট কিভাবে নেয় জিজ্ঞেস করছে একজন। ঠিক আছে, দুইটাই লেখা যায়, MOLE লেখাটাও মোস্ট প্রেফারেবল, আর MOL লিখলেও চলে, আমরা MOLE লিখেই অভ্যস্ত, মোল, MOLE। ঠিক আছে, মোল। আচ্ছা, সো অ্যান্সার হচ্ছে 2.5 ইন্টু 10⁻25 এত সংখ্যক অণু। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং এ জিকে লাগে না, ওরে বাবা রে, জেনারেল নলেজ, পাগল হয়ে যাবো, ইঞ্জিনিয়ারিং এ জেনারেল নলেজ লাগলে আমরা পাগল হয়ে যেতাম। ঠিক আছে, তো এরপরে দেখেন আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, সিকে রুয়েটে আসছিল 2020-21 সালে, সিকে রুয়েটে আসছিল 2020-21 সালে। এই অঙ্কটা করে তারপরে আমরা নামাজের ব্রেকে যাই নাকি? এই অঙ্কটা করে নামাজের ব্রেক কয়টায়? ওকে, ঠিক আছে, তাহলে চলে আসি, আমরা কোয়েশ্চেনটা পড়ি। 30°C তাপমাত্রায় 150 মিটার কিউব আয়তনের একটি পানির পাত্র রাখা আছে। কতটুকু পানি বাষ্প হওয়ার পর অবশিষ্ট পানি ও বাষ্প সাম্যাবস্থায় থাকবে? 30°C তাপমাত্রায়, 30°C তাপমাত্রায় কি দেওয়া আছে? সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে 31.83 মিলিমিটার মার্কারি, এইটুকু দেওয়া আছে। আচ্ছা, তাহলে বাষ্পের আয়তনটা কত? বাষ্পের আয়তনটা হচ্ছে, মানে সর্বোচ্চ আয়তন কত হইতে পারে? সর্বোচ্চ আয়তন হইতে পারে হচ্ছে 150 মিটার কিউব। বাষ্পের সর্বোচ্চ আয়তন কত হইতে পারে? বাষ্পের সর্বোচ্চ আয়তন হইতে পারে হচ্ছে 150 মিটার কিউব। ঠিক আছে, আচ্ছা, তো বাষ্পের চাপটা কত? বাষ্পের চাপটা প্রেসার ইকুয়ালস টু আসবে হচ্ছে, প্রেসারের ভ্যালু কত দিয়ে দেওয়া আছে? প্রেসার ভ্যালু দিয়ে দেওয়া আছে এই যে এইটা 31.83 মিলিমিটার মার্কারি। তাহলে হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, বাদ দেন, কলেজের প্রাইভেট সবকিছু বাদ দিয়ে শুধু শিক্ষার উপর নির্ভরশীল হন, ইনশাল্লাহ আপনি ভালো করবেন। ডুয়েট সর্ববৃহৎ প্রতিষ্ঠান, ডুয়েট সর্ববৃহৎ প্রতিষ্ঠান কিনা আমার সেটা জানা নাই, ডুয়েট গাজীপুরে অবস্থিত, ডুয়েট গাজীপুরে অবস্থিত। আচ্ছা, তো এখান থেকে আমরা কি পাইছি? এখান থেকে আমরা পাইছি হচ্ছে 31.83 মিলিমিটার মার্কারি। সো এই মিলিমিটার মার্কারি থেকে আমরা প্যাসকেলে চলে যেতে চাই, তাহলে 31.83 ডিভাইডেড বাই হচ্ছে 1000, মিটারে নিতে চাই, আগে আগে মিটারে নিতে চাই, তারপরে হচ্ছে আমরা এখান থেকে প্যাসকেলের হিসাবটা বাইর করব। পারদের চাপের মান কত? পারদের ঘনত্ব কত? 13.6 ইন্টু 10 কিউব, 13.6 ইন্টু 10 কিউব, তাহলে এইচ রো ইন্টু জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু হচ্ছে 9.8। এই কাহিনী করলে এটা চলে যাবে হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ারে। এইটার ভ্যালু আসে কত? এইটার ভ্যালু আসে হচ্ছে 4242.3। ক্যালকুলেশনটা একবার একটু করে দেখ তোরা, 4242.3 প্যাসকেল। আমিও একবার করে দেখি, 31.83 ডিভাইডেড বাই 1000 করার দরকার নাই, ইন্টু 13.6 ইন্টু 9.8 করলে আসে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4242। ওকে ফাইন। আচ্ছা, টেম্পারেচার কত দিয়ে দেওয়া আছে? টেম্পারেচার দিয়ে দেওয়া আছে হচ্ছে 30 প্লাস 273 কেলভিন, দ্যাট মিনস এইখান থেকে আসবে হচ্ছে 30
3 কেলভিন। সমস্ত গিভেন ডেটা আমরা লিখে ফেলছি। সো আমরা এখান থেকে কি করব? আমরা এখান থেকে বাষ্পের মোল সংখ্যা কত, বাষ্পের মোল সংখ্যাটা কত আমরা সেইটা হচ্ছে বের করে ফেলবো। বাষ্পের মোল সংখ্যাটা কত? সো আমরা কি জানি? জাতীয় সূত্র দিয়ে আসেন। পিভি ইকুয়ালস টু কি? পিভি ইকুয়ালস টু হচ্ছে এনআরটি, বা এইখান থেকে মোল সংখ্যা এন ইকুয়ালস টু কি লিখা যাবে? এন ইকুয়ালস টু লিখা যাবে পিভি ডিভাইডেড বাই আরটি। তাহলে প্রেসার, ভলিউম, আরটি সবকিছুর ভ্যালু বসায় দাও। প্রেসারের মান কত? প্রেসারের মান হচ্ছে 4242.3 ইন্টু ভলিউম কত? ভলিউম হচ্ছে 150 ডিভাইডেড বাই আর এর মান মুখস্থ 8.314 ইন্টু ক্যাপিটাল টি এর মান হচ্ছে 303, বা এইখান থেকে এন এর মান আমরা পেয়ে যাব। এখান থেকে এন এর মান আমরা পেয়ে যাব 252.6। ভেরি গুড। 252.6 252.6 252.6 মোল। 252.6 মোল। ওকে, ফাইন। মোটামুটি আরেক ধাপ অঙ্ক আমরা শেষ করে ফেললাম। সো আমাকে কি জিজ্ঞেস করছে? আমাকে জিজ্ঞেস করছে কতটুকু পানি বাষ্প হওয়ার পর অবশিষ্ট পানীয় বাষ্প সাম্যাবস্থায় থাকবে। তার মানে আমাদেরকে বেসিক্যালি পানির পরিমাণটা কত, পানির পরিমাণটা কত সেইটা আমাদেরকে বাইর করতে বলছে। পানির পরিমাণটা কত? পি এর হিসাব বুঝেন নাই বাবা? এইচ রো জি, পি এর হিসাব বুঝেন নাই? পি সমান সমান হচ্ছে চাপ, পি সমান সমান হচ্ছে এইচ রো জি। এই সূত্র কাজে লাগাইছি। সো এইচ এর মান বসাইছি মিটারে। 31.83 মিলিমিটার দেওয়া ছিল, ওইটাকে মিটার বানাইছি, তারপরে 13.6 10⁻³ এইটা হচ্ছে পারদের ঘনত্ব, এইটুকু হচ্ছে পারদের ঘনত্ব, আর জি এর মান দিয়ে গুণ করে দিছি। ঠিক আছে? ওকে, হ্যাঁ বাবা, এমসিকিউ এত বড় কেন? এটা কোথাকার এমসিকিউ সেটা তো দেখতে হবে। এটা একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটির এমসিকিউ। সো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে তো তোমাকে এফ সমান এম এ, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এগুলা দিয়ে এমসিকিউ দিবে না, তোমাকে ভালো অঙ্কই এমসিকিউ দিবে, কঠিন অঙ্কই এমসিকিউ দিবে। ঠিক আছে? সো আমাকে কি বার করতে হবে? আমাকে বার করতে হবে হচ্ছে বাষ্পীভূত পানির ভর। তাহলে সুতরাং সুতরাং পানির ভর সমান কি লিখা যাবে? পানির ভর এম ইকুয়ালস টু লিখা যাবে হচ্ছে মোল সংখ্যা ইন্টু মলিকিউলার মাস। তাহলে মোল সংখ্যা কত? মোল সংখ্যা হচ্ছে 252.6 ইন্টু মলিকিউলার মাস হচ্ছে 18। অবশ্যই এই 18টা হচ্ছে গ্রাম এককে। তাহলে আসেন গুণ করে দেই। 252.6 ইন্টু 18 করলে আসে হচ্ছে 4.5468, 4.5468 ইন্টু 10 কিউব গ্রাম, গ্রামে আছে। তাহলে 4.55 কেজি। এই গ্রামটাকে যদি আমি কেজিতে কনভার্ট করি তাইলে আমার আসবে 4.546 কেজি। দেয়ারফর 4.55 কেজি, এইটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছেন? 4.55 কেজি, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে ভাইয়া, আইআইটি কি হয়েছে বুঝি নাই, উপরে চলে গেছে কোয়েশ্চেনটা। ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান আই আস্ক, রাখো। জেনারেল নলেজ কোথায়? জেনারেল নলেজ কোথায় আসবে? মেডিকেল অ্যাডমিশন টেস্টে জেনারেল নলেজ আসবে, এর বাইরে অন্য কোনো অ্যাডমিশন টেস্টে জেনারেল নলেজ আসবে না। মেডিকেল অ্যাডমিশন টেস্টে সাধারণ জ্ঞান বেশ ভালো পরিমাণে আসবে, মনে হয় 15 নাম্বার, 10 নাম্বার না 15 নাম্বারের যেন হচ্ছে জেনারেল নলেজ আসে। 18 কই পাইছেন একজন জিজ্ঞেস করছে। এটা পানির মলিকিউলার মাস ভাইয়া, পানির আণবিক ভর হচ্ছে 18। পানির আণবিক ভর এইচ
2O, that means 1 into 2 plus 16, that means হচ্ছে 18 গ্রাম। এইটা হচ্ছে পানির মলিকিউলার মাস বা পানির আণবিক ভর 18 গ্রাম। পানির আণবিক ভর 18 গ্রাম। ঠিক আছে, কংগ্রাচুলেশন, এমআইটি তে পড়তে চান, কংগ্রাচুলেশন, আল্লাহ আপনার এই মনোকামনা পূরণ করুক, মনোকামনা পূরণ করুক। ডিইউ ফার্মাসিতে পড়তে চান, ফার্মাসি বানান ঠিক করেন আগে। ফার্মাসি আপনি যে বানান লিখছেন এই বানান দিয়ে ফার্মাসি হয় না। ওকে, আমাদের প্র্যাকটিস বুকের পিডিএফ দেওয়া হয়েছে, আমি যে ব্লা 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 বুঝি নাই। হ্যাঁ, স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশট নেন, কোনো সমস্যা নাই। স্ক্রিনশট নিতে হলে নিয়ে ফেলবেন ধুপ করে, স্ক্রিনশট নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে ফেলবেন, আবার জিজ্ঞেস করার দরকার কি যে ভাই স্ক্রিনশট নিবো, নিবেন স্ক্রিনশট দিরিম করে। ডিএমসি তে পড়তে চান, অনেকেরই ডিএমসি তে পড়ার টার্গেট, এই যে এখন দুষ্টুমি শুরু করছে, দুষ্টুমি শুরু করছে, দুষ্টের দল। ঠিক আছে, ওকে, বেশিরভাগ মানুষজন মনে হয় ডাক্তার হইতে চায়, সবারই ডাক্তার হওয়ার ইচ্ছা, সবারই ডাক্তার হওয়ার ইচ্ছা। কিভাবে বুঝলেন কতটুকু পানি হচ্ছে কি হবে, কতটুকু পানি বাষ্পীভূত হবে? তো তোমাকে বলে দিছে না যে 150 মিটার কিউব, 150 মিটার কিউব আয়তনের একটা কক্ষ আছে, তাহলে বাষ্পের সর্বোচ্চ আয়তন কত হইতে পারে? বাষ্পের সর্বোচ্চ আয়তন হইতে পারে 150 মিটার কিউব, বাষ্পের সর্বোচ্চ আয়তন হইতে পারে 150 মিটার কিউব। হ্যাঁ, মানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটির এমসিকিউ গুলা সৃজনশীলের মতোই বড় বড়, ইঞ্জিনিয়ারিং ভার্সিটির এমসিকিউ গুলা সৃজনশীলের মতোই বড় হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ শিখর সাথে থাকেন, আপনার স্বপ্ন যেইটাই হোক, বুয়েট হোক, মেডিকেল অ্যাডমিশন টেস্ট হোক, সিকে রুয়েট হোক, ঢাকা ইউনিভার্সিটির হোক, ফার্মাসি হোক, মাইক্রোবায়োলজি হোক, বায়োকেমিস্ট্রি হোক, ইনশাল্লাহ সেই সমস্ত টার্গেট আমরা ইনশাল্লাহ সফলতার সাথে পাড়ি দিতে পারবো। এবং আমাদের অ্যান্সারটা কত? অ্যান্সারটা হচ্ছে 4.55 কেজি। সো চলেন আমরা হচ্ছে নামাজের বিরতিতে চলে যাই। নামাজের বিরতিতে চলে যায়, অনেকেই অনেকক্ষণ আগে থেকে দাবি করছিলেন আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব কয়টায়? আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব হচ্ছে আবার 6:10 ঠিক আছে, 6:10 আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসে ফেরত আসছি। ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
আসসালামু আলাইকুম বাচ্চা লোক, হেয়ার উই আর ব্যাক। কি জিজ্ঞেস করছে, একটু উপরে যাও দেখি। কি হয়েছে? হ্যাঁ, রাফি, সর্বোচ্চ আয়তনের সাথে বাষ্পের সম্পর্কটা কি? তো খেয়াল করেন সর্বোচ্চ আয়তন কত দেওয়া আছে। সর্বোচ্চ আয়তন দেওয়া আছে হান ও সর্বোচ্চ আয়তন দেওয়া আছে 150 মিটার কিউব। সো এই আয়তনের ভিতরে কতটুকু বাষ্প ধারণ করা সম্ভব? যতটুকু দেওয়া আছে সর্বোচ্চ এইটুকু বাষ্পই ধারণ করা সম্ভব। সুতরাং এই হচ্ছে ভলিউমটা আমরা বসায় দিলাম যে সম্পূর্ণ আয়তন রুমের সম্পূর্ণ আয়তন বাষ্পের আয়তনের সমান হইলেই সাম্যাবস্থায় পৌঁছাবে, কারণ সর্বোচ্চ আয়তন ধারণ করা লাগবে। সো এখান থেকে আমরা সম্পৃক্ত বাষ্পচাপ বসাইছি। সম্পৃক্ত বাষ্পচাপ মানে আসলে কি? সম্পৃক্ত বাষ্পচাপ মানে হচ্ছে যে কোনো একটা রুমের সর্বোচ্চ বাষ্পচাপ। সম্পৃক্ত বাষ্পচাপ মানে কি? সম্পৃক্ত বাষ্পচাপ মানে হচ্ছে যে কোনো একটা রুমের সর্বোচ্চ বাষ্পচাপ। সো সর্বোচ্চ বাষ্পচাপের মানটা বসায় দিছি। সর্বোচ্চ আয়তন, সর্বোচ্চ যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে সেইটুকুর মান বসায় দিছি। তাইলে বসায় দিয়ে এখান থেকে আমি হচ্ছে মোল সংখ্যা কত সেই মোল সংখ্যাটা বের করছি। পি এর মান বুঝেন নাই? পি সমান সমান হচ্ছে এইচ রো জি। পি সমান সমান হচ্ছে এইচ রো জি। এইচ দিয়ে কি বুঝায়? এইচ দিয়ে বুঝায় হচ্ছে তরলের গভীরতা। এইচ দিয়ে কি বুঝায়? তরলের গভীরতা। সো তরলের গভীরতা কত? 31.83 মিলিমিটারে দেওয়া আছে। 31.83 দেওয়া আছে কোথায়? মিলিমিটারে। তো এই মিলিমিটার থেকে কোথায় নিয়ে গেছি? মিটারে নিয়ে গেছি। 31.83 ডিভাইডেড বাই 1000 কোথায় চলে গেল? মিটার। এরপরে দেওয়া আছে রো, ঘনত্ব। সো পারদের ঘনত্ব হচ্ছে 13.6 ইন্টু 10 কিউব। পারদের ঘনত্ব হচ্ছে 13.6 ইন্টু 10 কিউব। আর এরপরে হচ্ছে জি এর মান। জি কত? জি হচ্ছে 9.8। সো এই হচ্ছে এইচ রো জি। সো এইচ রো জি গুণ করে দিলে আমরা প্যাসকেল এককে চাপের মানটা কত পেয়ে যাই। প্যাসকেল এককে চাপের মান কত সেটা পেয়ে যাই। বাষ্প আর গ্যাস তো এক না। হ্যাঁ, বাষ্প আর গ্যাস এক না, বাট আমাদের উপস্থিত বাষ্পের পরিমাণ বের করার জন্য এই সূত্র দিয়েই আগাইতে হয়েছে। উপস্থিত বাষ্পের পরিমাণ বের করার জন্যই আমাদের এই সূত্র দিয়ে আগাইতে হয়েছে। ঠিক আছে, আমরা উপস্থিত বাষ্পের পরিমাণ কত সেইটা জানতে চাই। ঠিক আছে, উপস্থিত বাষ্পের পরিমাণ কত সেটা জানতে চাই। ঠিক আছে। আহ এখানে মিলিমিটার মার্কারিতে চাপ দেওয়া আছে বাবা। এখানে মিলিমিটার মার্কারিতে চাপ দেওয়া আছে, এই জন্যই আমরা মিলিমিটার মার্কারি নিয়ে কাজ করছি। মিলিমিটার মার্কারি নিয়ে কাজ করছি। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে কামরুজ্জামান, তুই বারবার একই টেক্সট করার দরকার নাই। রাফি, তুইও বারবার একই টেক্সট করার দরকার নেই। আমি তোর কোশ্চেনের রিপ্লাই দিছি, আশা করি বুঝতে পারছিস। রাফি, এখনো কি তোর সর্বোচ্চ আয়তনের সাথে বাষ্পের সম্পর্ক বুঝতে পারছ নাই? একটা রুমের যে আয়তনটা থাকবে সেই আয়তনের সমপরিমাণ বাষ্পই তো ও ধারণ করতে পারবে। সর্বোচ্চ ওইটুকু বাষ্প ও ধারণ করতে পারবে। তো বাষ্প কদ্দূর ধারণ করতে পারবে? বাষ্প ধারণ করতে পারবে হচ্ছে 150 মিটার কিউব। বাষ্প ধারণ করতে পারবে হচ্ছে 150 মিটার কিউব। ঠিক আছে, ওকে, চলেন আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি বুয়েট অ্যাডমিশন টেস্ট 17-18 একটা ম্যাথ। আমাদের সবারই বুয়েটের ম্যাথ সলভ করার জন্য একটা আগ্রহ থাকে। চলেন আমরা বুয়েটের ম্যাথটা সবাই মিলে একটু সলভ করি। এইটা হচ্ছে আমাদের রিলেটিভ হিউমিডিটি। যাদেরই আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি নিয়ে কনফিউশন আছে তারা এই অঙ্কটা ভালো করে দেখেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে? কোন স্থানে বায়ুর তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 70%। যদি সে স্থানের তাপমাত্রা কমে 18 ডিগ্রি সেলসিয়াস হয় তবে বায়ুস্থিত জলীয় বাষ্পের কত শতাংশ ঘনীভূত হয়ে তরলে পরিণত হবে? 26 ডিগ্রি সেলসিয়াস এবং 18 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 25.21 মিলিমিটার মার্কারি এবং 15.48 মিলিমিটার মার্কারি পারদচাপের সমান। আচ্ছা, তাহলে চলে আসেন আমরা কোথায় জন্য হিসাব করব? আমরা হিসাব করব 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।
26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বা যেটাকে আমরা কক্ষ তাপমাত্রা চিন্তা করতেছি, তাইলে এই 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপের পরিমাণটা কত? 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপের পরিমাণ হচ্ছে 25.21 মিলিমিটার মার্কারি। ওকে ফাইন, ভালো কথা। আপেক্ষিক আর্দ্রতা কত দিয়ে দেওয়া আছে? আপেক্ষিক আর্দ্রতা অর্থাৎ রিলেটিভ হিউমিডিটি দিয়ে দেওয়া আছে কত? রিলেটিভ হিউমিডিটি দিয়ে দেওয়া আছে হচ্ছে 70%। 70%। সুতরাং আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে রিলেটিভ হিউমিডিটি ইজ ইকুয়ালস টু হচ্ছে কক্ষ তাপমাত্রায় উপস্থিত, কক্ষ তাপমাত্রায় উপস্থিত, কক্ষ তাপমাত্রায় উপস্থিত ডিভাইডেড বাই কক্ষ তাপমাত্রায় সম্পৃক্ত, ডিভাইডেড বাই হচ্ছে কক্ষ তাপমাত্রায় সম্পৃক্ত। 100% আর দেওয়ার দরকার নেই, কারণ রিলেটিভ হিউমিডিটির মানটা অলরেডি 100% দিয়ে দেওয়া আছে। সো 70% ইজ ইকুয়ালস টু হচ্ছে 70% ইজ ইকুয়ালস টু হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াসে উপস্থিত, 26 ডিগ্রি সেলসিয়াসে উপস্থিত ডিভাইডেড বাই 26 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত, 26 ডিগ্রি সেলসিয়াসে উপস্থিত ডিভাইড বাই 26 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত। তাহলে এখান থেকে কি লেখা যাবে? বা আমরা কোনাকুনি গুণ করে দেই, তাহলে 26 ডিগ্রি সেলসিয়াসে উপস্থিত বাষ্পচাপ, উপস্থিত বাষ্পচাপ সমান সমান হচ্ছে 70%, 70% কে লিখলাম 0.7, 0.7 ইন্টু 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ কত ছিল? সম্পৃক্ত বাষ্পচাপ ছিল হচ্ছে 25.21, 25.21। দ্যাট মিনস এখান থেকে হিসাব নিকাশ করলে চলে আসবে কত? 0.7, 0.7 into 25.21, that means 17.647, 17.647 মিলিমিটার মার্কারি। সো এইখান থেকে আমরা একরকম হিসাব নিকাশ করলাম যে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত বাষ্পচাপের মান কত, উপস্থিত বাষ্পচাপের মান কত। ভেরি গুড নাদিয়া, সেজুতি, সাদিয়া সুলতানা, মেহেদি, মুহতাসিম, যারা যারাই বলছো 12.28 বা 12.29 সবার অঙ্ক হয়েছে, সবার অঙ্ক হয়েছে। আচ্ছা, তো এইবার আমাদেরকে কি বলছে? এবার আমাদেরকে কি বলছে খেয়াল করো, খেয়াল করো। তোমার টেম্পারেচার কত দেওয়া ছিল? টেম্পারেচার দেওয়া ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। 26 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে কত হয়ে গেছে? 18 ডিগ্রি সেলসিয়াস। তো 26 থেকে কমে 18 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে বায়ুস্থিত জলীয় বাষ্পের কত শতাংশ ঘনীভূত হয়ে তরলে পরিণত হবে? তার মানে এই 26 থেকে 18-র মাঝখানে আছে হচ্ছে শিশিরাঙ্ক। শিশিরাঙ্কটা কোথায় আছে? শিশিরাঙ্কটা আছে বেসিক্যালি 26 আর 18-র মাঝখানে। 22 হইতে পারে, 20 হইতে পারে, 23 হইতে পারে। শিশিরাঙ্কটা আছে মাঝখানে। শিশিরাঙ্কের নিচের যে কোনো একটা টেম্পারেচার হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস। শিশিরাঙ্কের নিচের টেম্পারেচারটা হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা যদি বাইর করতে চাই কি? আমরা বাইর করতে চাই হচ্ছে ঘনীভূত তরলের শতাংশ। সুতরাং ঘনীভূত তরল, ঘনীভূত বাষ্প, ঘনীভূত বাষ্প বলতে পারেন, ঘনীভূত তরল বলতে পারেন, যাই বলেন, ঘনীভূত বাষ্প ইজ ইকুয়ালস টু হবে 26 ডিগ্রি সেলসিয়াসে উপস্থিত, 26 ডিগ্রি সেলসিয়াসে উপস্থিত মাইনাস 18 ডিগ্রি সেলসিয়াসে, 18 ডিগ্রি সেলসিয়াসে উপস্থিত সম্পৃক্ত, উপস্থিত সম্পৃক্ত ডিভাইডেড বাই 26 ডিগ্রি সেলসিয়াসে উপস্থিত, 26 ডিগ্রি সেলসিয়াসে উপস্থিত
ইনটু এখানে একটা 100% থাকবে। দ্যাট মিনস এখান থেকে আমরা কি লিখতে পারবো, 26 ডিগ্রি সেলসিয়াসে উপস্থিত বাষ্পচাপ কত, 17.647, 17.647 মাইনাস এখানে কত, 15.48, 15.48 ডিভাইডেড বাই কত হবে, 17.647 ইনটু হচ্ছে 100%। ব্যাস, এটা ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার চলে আসবে মোস্ট প্রবাবলি 12.44 বা 12.28। ও হ্যাঁ, 12.28, 17.647, 17.647 মাইনাস 15.48 করলে আসে এইটা, ডিভাইডেড বাই 17.647 করলে আসে এইটা, ইনটু হচ্ছে 100 করলে আসে হচ্ছে 12.279 অথবা 12.28%, 12.28%। বুঝতে পারছেন? ঘনীভূত এমন করলেন কেন? ঘনীভূত কেমন করলাম ভাইয়া? ঘনীভূত অংশ বুঝেন নাই, ঘনীভূত অংশ বুঝেন নাই। খেয়াল করেন, আমরা উপস্থিত বাষ্পচাপের মান জানতাম, আমরা উপস্থিত বাষ্পচাপের মান জানতাম। উপস্থিত বাষ্পচাপ কত ছিল? 26 ডিগ্রি সেলসিয়াসে। 26 ডিগ্রি সেলসিয়াসে আমি শুরু থেকে আরেকবার বুঝাই দিই, এই অঙ্ক খুব সহজ, এই অঙ্ক খুবই সহজ। যারাই হচ্ছে আমার রেগুলার মানে ক্লাসগুলা করছেন তারা এই অঙ্কটা খুব ইজিলি বুঝতে পারার কথা। মানে আমরা শুরুতে কোন টেম্পারেচারে ছিলাম, 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিলাম। 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপের মান দেওয়া আছে, রিলেটিভ হিউমিডিটি দেওয়া আছে। সো এখান থেকে আমরা বাইর করব 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত বাষ্পচাপের পরিমাণটা কত। সো 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত বাষ্পচাপের পরিমাণটা আমরা বাইর করছি। 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত বাষ্পচাপের পরিমাণটা কত বাইর করছি। এখন খেয়াল করেন আপনাকে কি বলছে, যে 26 ডিগ্রি সেলসিয়াস থেকে টেম্পারেচার কত নামাইছেন, 18 ডিগ্রি সেলসিয়াস। 26 ডিগ্রি সেলসিয়াস থেকে টেম্পারেচার নামাইছি 18 ডিগ্রি সেলসিয়াসে। তার মানে এই 26 আর 18-র মাঝখানে কোথাও শিশিরাঙ্কটা অবস্থিত। তো আমরা বের করতে চাই কত শতাংশ জলীয় বাষ্প ঘনীভূত হইছে। তো এই জন্য 26 ডিগ্রিতে কদ্দুর উপস্থিত ছিল ওইটা থেকে বিয়োগ করে দিছি 18 ডিগ্রিতে কদ্দুর উপস্থিত ছিল। 26 ডিগ্রিতে উপস্থিত মাইনাস 18 ডিগ্রিতে উপস্থিত, 26 ডিগ্রিতে উপস্থিত থেকে 18 ডিগ্রিতে উপস্থিত বিয়োগ করে দিছি, ডিভাইডেড বাই 26 ডিগ্রি সেলসিয়াসে উপস্থিত। এখানেও ঘটনাটা সেম, এখানেও ঘটনাটা সেম, যে আপনাকে যদি বলে যে ঘনীভূত অংশ, আপনাকে যদি বলে হচ্ছে ঘনীভূত অংশ, তার মানে আপনি আসলে কি বাইর করবেন, আপনি বাইর করবেন হচ্ছে পরিবর্তন, বাষ্পচাপের পরিবর্তন বা ভরের পরিবর্তন, পরিবর্তন ডিভাইডেড বাই আদি ইনটু 100%, পরিবর্তন ডিভাইডেড বাই আদি ইনটু 100%। আমরা বেসিক্যালি এই অপারেশনটা ঘটাইছি, পরিবর্তন ডিভাইডেড বাই আদি ইনটু 100%, আমরা এই অপারেশনটা ঘটাইছি। আচ্ছা, আগের ক্লাস করেন নাই, আগের ক্লাস করার জন্য আপনি যে কাজটা করতে পারেন, আপনি আমাদের শিখো অ্যাপের ভিতরে চলে যান। অ্যাপের ভিতরে চলে গেলেই আদর্শ গ্যাসের রেকর্ডেড ক্লাসগুলো আপনি দেখে নিতে পারেন, আদর্শ গ্যাসের রেকর্ডেড ক্লাসগুলো আপনি দেখে নিতে পারেন। আদর্শ গ্যাসের রেকর্ডেড ক্লাসে সমস্ত কিছু আপনার জন্য লিস্ট করে দেওয়া আছে, লেকচার নাম্বার 1, লেকচার নাম্বার 2, লেকচার নাম্বার 3, এই সমস্ত লেকচারগুলো আপনি অ্যাপে গেলে পেয়ে যাবেন। আপনার ইউটিউবে যাওয়ার দরকার নাই, আপনার অন্য কোনো ফেসবুক গ্রুপে যাওয়ার দরকার নাই, আপনি শুধুমাত্র শিখো অ্যাপের ভিতরে থাকেন, শিখো অ্যাপের ভিতরে থাকেন। ঠিক আছে, বুঝতে পারছেন? এই অঙ্ক থেকে আপনি শিশিরাঙ্ক বের করতে পারবেন না গাইস, এখানে শিশিরাঙ্ক বের করার ডেটা দেওয়া নাই। এই অঙ্ক থেকে শিশিরাঙ্ক বের করতে পারবেন না, শিশিরাঙ্ক বের করার ডেটা এখানে দেওয়া নাই। কালকে ফিজিক্স এক্সাম, অল দ্য বেস্ট। কালকে ফিজিক্স এক্সাম, এর চেয়ে সুন্দর কথা আর কি হইতে পারে? কালকে ফিজিক্স এক্সাম, এর চেয়ে সুন্দর কথা আর কি হইতে পারে? কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, কক্ষ তাপমাত্রা এখানে দেওয়া আছে 26 ডিগ্রি সেলসিয়াস, তো আমরা 26 ডিগ্রি সেলসিয়াসই ধরবো, কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস দরকার নাই তো।
18°C সম্পৃক্ত বাষ্পচাপ। হ্যাঁ, মনে রাখেন শিশিরাঙ্কের নিচের যে কোনো তাপমাত্রায়, শিশিরাঙ্কের নিচের যে কোনো তাপমাত্রায় যতটুকু উপস্থিত অতটুকুই সম্পৃক্ত। শিশিরাঙ্কের নিচের যে কোনো তাপমাত্রায় যতটুকু উপস্থিত ততটুকুই সম্পৃক্ত, উপস্থিতটাই সম্পৃক্ত। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, কোয়েশ্চেনটা একটু বুঝাই দিবেন। কোয়েশ্চেন বুঝাই দিব এতক্ষণ পরে? তুই কোত্থেকে আসছিস রামি? এতক্ষণ পরে কোন স্থানের বায়ুর তাপমাত্রা 26, আপেক্ষিক আর্দ্রতা 70% দেওয়া আছে, ওখানের তাপমাত্রা কমায় 18°C করা হয়েছে, তাহলে জলীয় বাষ্পের কত শতাংশ ঘনীভূত হবে এইটা জিজ্ঞেস করছে। জলীয় বাষ্পের কত শতাংশ ঘনীভূত হবে এইটা জিজ্ঞেস করছে। ঠিক আছে, এই অধ্যায় হাফ ইয়ারলি নাই। আচ্ছা ঠিক আছে, এই অধ্যায় হাফ ইয়ারলিতে নাই, বাট এই অধ্যায় ইয়ার ফাইনালে থাকবে। এই অধ্যায় ইনশাল্লাহ আমাদের কি বলে বোর্ড পরীক্ষায় থাকবে। সো আপনি কি শুধু হাফ ইয়ারলির জন্য প্রিপারেশন নিবেন না আপনি সবকিছুর জন্য প্রিপারেশন নিবেন, সেইটা একটু আপনি চিন্তা করে দেখেন। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এরপরে আমরা দুই একটা অঙ্ক একটু স্কিপ করে যাই। দুই একটা অঙ্ক একটু স্কিপ করে, এমসিকিউ দেওয়া আছে বেসিক্যালি, ছোট ছোট দুইটা এমসিকিউ দেওয়া আছে। কুয়েটের একটা এমসিকিউ, এর অ্যান্সারও দিয়ে দেওয়া আছে। এরপরে হচ্ছে এটা একটা সৃজনশীলের মতো বড় ম্যাথ দিয়ে দেওয়া আছে। সো সৃজনশীলের মতো বড় ম্যাথ সৃজনশীল দেওয়া আছে একটা দুইটা। তো আসেন আমরা এই অঙ্কটা হচ্ছে আমরা সলভ করি। মোটামুটি আমাদের ক্লাসের লাস্ট ম্যাথ হইতে পারে হচ্ছে এই ম্যাথটা। ঠিক আছে, ওকে, সবাই কোয়েশ্চেনটা পড়ি, সবাই কোয়েশ্চেনটা পড়ি। ক্লাস কখন আছে এখানে? ওকে, ঠিক আছে। বায়ুর তাপমাত্রা বলা আছে, তার মানেই হচ্ছে কক্ষ তাপমাত্রা। বায়ুর তাপমাত্রা বলে দেওয়া আছে, বায়ুর তাপমাত্রা বলে দেওয়া আছে, তার মানেই আসলে কক্ষ তাপমাত্রা দেওয়া আছে। বায়ুর তাপমাত্রা তার মানেই আসলে কক্ষ তাপমাত্রা। ঠিক আছে, ওকে। কি বলছে? ভবিষ্যতে সূর্য অধিক উত্তপ্ত হয়ে গেলে পৃথিবী বায়ুমণ্ডলহীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বর্তমান কালের তাপমাত্রা বড়জোর 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস হয়। উল্লেখিত সর্বোচ্চ তাপমাত্রার বায়ুর অক্সিজেন অণুগুলোর আরএমএস বেগ নির্ণয় করতে বলছে। অক্সিজেন অণুগুলার কি বাইর করতে বলছে? অক্সিজেন অণুগুলার আরএমএস বেগ নির্ণয় করতে বলছে। তাইলে এ নাম্বার অঙ্কটা তো আমাদের জন্য খুবই সহজ। আমরা যদি সি আরএমএস বাইর করতে চাই, আরএমএস বেগের মান বাইর করতে চাই, সো সি আরএমএস সমান আমরা কি লিখতে পারবো? সি আরএমএস সমান লিখতে পারবো হচ্ছে √3RT ডিভাইডেড বাই হচ্ছে এম। টি এর মান কত ধরে নিব? টি এর মান ধরো তোমাকে বলে দিছে সর্বোচ্চ তাপমাত্রা, সো সর্বোচ্চ তাপমাত্রার হিসাবটা এখান থেকে কত? 50°C। সর্বোচ্চ তাপমাত্রার ভ্যালু কত? 50°C। তাইলে টি এর মান হচ্ছে 50 প্লাস 273 কেলভিন। 7×5 কত? 7×5 হচ্ছে 12 আর 1 13। তার মানে হচ্ছে এটা কত আসবে? এইটা আসবে হচ্ছে 273 প্লাস 50 323। তাহলে 323 কেলভিন। আর এর মান জানি, এম এর মান বসায় দিব। তাহলে এখান থেকে দেখেন √3 ইন্টু 8.314 ইন্টু টেম্পারেচার হচ্ছে 323। এম এর মান কত বসাবো? অক্সিজেন বলছে, তাইলে অক্সিজেনের এম এর মান কত? অক্সিজেনের এম এর মান হচ্ছে 32 গ্রাম পার মোল। 32 গ্রাম পার মোল। এইটাকে যদি আমি কেজি পার মোলে লিখতে চাই, তাহলে 32 ইন্টু 10⁻³ কেজি পার মোল। 32 ইন্টু 10⁻³। সো এখানে কত বসাবো? বসাবো হচ্ছে 32 ইন্টু 10⁻³ সো এইটা ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। সো আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। √3 ইন্টু 8.314 ইন্টু 323 ডিভাইডেড বাই 32 ডিভাইডেড বাই 10⁻³ করলে আসে হচ্ছে 501.755।
501.755, এটাকে 76 লিখি, 501.76 মিটার পার সেকেন্ড, 501.76 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর এর মান ওইটা নিছেন কেন? ওইটাই আর এর মানের এসআই একক। এসআই এককে আর এর মান ওইটাই হয়, এসআই এককে আর এর মান ওইটাই হয়। আর এর মান 8.314, এটা হচ্ছে এসআই একক বা এমকেএস একক। এম কেজিতে নিলাম কেন? এম কেজিতেই নিতে হবে। আণবিক ভরকে আমরা সবসময় এই জায়গায় কেজিতে বসাবো, আণবিক ভরকে সবসময় কেজিতে বসাবো। মোলার আণবিক ভরকে আমরা সবসময় আরএমএস বেগের জন্য কেজিতে বসাবো। যখন সূত্র প্রমাণ করছি তখন বলে দিছিলাম, ঠিক আছে? 32 গ্রাম বসালে হবে না, না গ্রাম বসালে হবে না, কেজিতে বসাইতে হবে, কেজিতে বসাইতে হবে। যখন আমি সূত্র পড়াইছি তখন পই পই করে বলে দিছিলাম, যখন সূত্র বসাইছি, সূত্র যখন শিখছি তখন পই পই করে বলে দিছিলাম যে সিআরএমএস সমান কি? সিআরএমএস সমান হচ্ছে √3RT ডিভাইডেড বাই এম। এখানে এম কি? এম হচ্ছে কেজিতে আণবিক ভর, এম হচ্ছে কেজিতে আণবিক ভর বা মোলার আণবিক ভর, কেজিতে আণবিক ভর। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? ওকে, লাস্ট একটা ছোট্ট অঙ্ক আছে, লাস্ট একটা ছোট্ট অঙ্ক আছে। হ্যাঁ, বেশিরভাগ জায়গায় আর এর মান এটাই থাকবে। তুমি একটু আগের ক্লাসগুলা দেখো আব্দুল্লাহ মনোযোগ দিয়ে, তাইলে আর এর মানের তফাৎ বুঝতে পারবা, কখন আর এর মান কোনটা হয়। ঠিক আছে, আচ্ছা, বি নাম্বার অঙ্কটা আমরা দেখি। বি নাম্বার অঙ্কটা দেখে আমরা আজকের ক্লাসটা ইনশাল্লাহ শেষ করব। সবাই কোয়েশ্চেনটা পড়ি। বি নাম্বার বলছে, পৃথিবী কি আদৌ বায়ুমণ্ডলহীন হওয়ার কোনো সম্ভাবনা আছে? কখন হতে পারে? তো তোমাকে কি বলছিল যে সূর্য অধিক উত্তপ্ত হয়ে গেলে, সূর্য অধিক উত্তপ্ত হয়ে গেলে পৃথিবী বায়ুমণ্ডলহীন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তার মানে তোমাকে এমন একটা টেম্পারেচার বাইর করতে হবে, এমন একটা টেম্পারেচার বাইর করতে হবে যেই টেম্পারেচারের জন্য, যেই টেম্পারেচারের জন্য সূর্য কি হয়ে গেছে? সূর্য হচ্ছে বায়ুমণ্ডল ছাড়া হয়ে গেছে, বায়ুমণ্ডল নাই, বায়ুমণ্ডল নাই হয়ে গেছে। তো আপনারা এখনো এই টপিকটা পড়েন নাই, এই টপিকটা পড়েন নাই, এটা বেসিক্যালি অ্যাডমিশন টেস্টের একটা কোশ্চেন। সো এই টপিকটা পড়েন নাই, আমি টপিকটা সম্পর্কে আপনাকে আলতো করে বলে দিচ্ছি। বেসিক্যালি এই টপিকটা আপনারা পড়বেন হচ্ছে মহাকর্ষ চ্যাপ্টারে, মহাকর্ষ যেটা হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়। মহাকর্ষ অধ্যায় আমরা ছোট্ট একটা জিনিস পড়বো, যেই জিনিসটাকে বলা হয় হচ্ছে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। মুক্তিবেগ, মুক্তিবেগ ব্যাপারটা কি? মুক্তিবেগ ব্যাপারটা হচ্ছে যেই বেগে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলে এই বস্তুটা পৃথিবীর বাধা অতিক্রম করে মহাশূন্যে হারায় যাবে। কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলে বস্তুটা পৃথিবীর বাধা অতিক্রম করে মহাশূন্যে হারায় চলে যাবে। সেই বেগটাকে আমরা কি বলবো? সেই বেগটাকে আমরা বলি হচ্ছে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। সো এই মুক্তিবেগের একটা ইকুয়েশন আছে, এটা নিয়ে আমরা ষষ্ঠ অধ্যায়ে অনেক পড়ালেখা করব। আপাতত শুধু সূত্রটা জেনে রাখি যে মুক্তিবেগ সমান হচ্ছে √2GR। মুক্তিবেগ সমান হচ্ছে √2GR। এখানে একটু গ্যাঞ্জাম আছে, আর দেখে তোরা পাজল হয়ে যাইতে পারোস। এখানে আর মানে কি? আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এই আর মানে আবার মোলার গ্যাস ধ্রুবকের আর না, আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আরটা হচ্ছে এখানে পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, সো মুক্তিবেগের কনসেপশনটা আমাদের এখানে ছোট করে লাগবে, মুক্তিবেগের কনসেপশনটা আমাদের এখানে ছোট করে লাগবে। সো আমরা এই জায়গা থেকে কি করতে পারি বাচ্চা লোক? আমরা এই জায়গা থেকে খুব সুন্দর করে যে কাজটা করতে পারি সেইটা হচ্ছে, আমাদেরকে কি বলছে? যে আমাদেরকে জিজ্ঞেস করছে যে আদৌ বায়ুমণ্ডলহীন হইতে পারবে কিনা। তার মানে আমাদেরকে একটা টেম্পারেচারের ভ্যালু বাইর করতে হবে, যে সূর্য কত তাপমাত্রায় চলে গেলে এই পৃথিবীটা বায়ুমণ্ডলহীন হয়ে যাইতে পারে, এইটা আপনাদেরকে বাইর করতে বলছে। তাইলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো সিআরএমএস, সিআরএমএস ইজ ইকুয়ালস টু হচ্ছে √3RT ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু হচ্ছে √3
2g ইন্টু আর। এখানে এই দুইটা আর এর পরিচয় ভিন্ন, দুইটা আর এর পরিচয় ভিন্ন। এই আর এর পরিচয় কি? এই আর এর পরিচয় হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এই আর এর পরিচয় হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। আর এই আর এর পরিচয় কি? পৃথিবীর ব্যাসার্ধ। দুইটা আর এর পরিচয় হচ্ছে আলাদা। মুক্তিবেগ আমরা পড়ি নাই, তো মুক্তিবেগ নিয়ে আপাতত বেশি টেনশন করার দরকার নাই। মুক্তিবেগ মানে হচ্ছে যেই বেগে নিক্ষেপ করলে কোনো বস্তু মহাশূন্যে হারায় যায়, ঠিক আছে, সেই বেগটাকে আমরা বলি হচ্ছে মুক্তিবেগ। এবং পৃথিবীর মুক্তিবেগের মান কত? পৃথিবীর মুক্তিবেগের মানটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। পৃথিবীর মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাইলে বা এখান থেকে লিখতে পারবো হচ্ছে √3RT ডিভাইডেড বাই m ইজ ইকুয়ালস টু 11.2 কিলোমিটার পার সেকেন্ড। বা এইখান থেকে লিখতে পারবো √3RT বাই m is equals to 11.2 into 10 কিউব। 10 কিউব কেন করলাম? মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম, মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম। এবার দুই পাশে আপনি বর্গ করে দেন, দুই পাশে আপনি বর্গ করে দেন। সো বর্গ যদি করে দেন তাহলে কি আসবে? 3RT ডিভাইডেড বাই m ইজ ইকুয়ালস টু আমরা লিখবো হচ্ছে 11.2 ইন্টু 10 কিউব, 11.2 ইন্টু 10 কিউব স্কোয়ার। ব্যাস এই পুরো জায়গাটা ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে টি এর একটা মান বাইর করবেন, সেইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। টেম্পারেচার বাইর করা লাগবে, টেম্পারেচার বাইর করা লাগবে, সেইটাই হবে আমাদের অ্যান্সার। টেম্পারেচারের মান আমরা বের করব, টেম্পারেচারের মান বের করব। বুঝতে পারছেন সবাই? আজ মুক্তিবেগ নাই বলে পড়াশোনা পারি না সানজিদা, কারণ আপনাকে বলছে যে মহাশূন্যে হারায় যাবে, বায়ুমণ্ডলটা কি হবে? বায়ুমণ্ডলহীন হয়ে যাবে। তার মানে বায়ুমণ্ডল কি হবে? বায়ুমণ্ডল হচ্ছে মহাশূন্যে হারায় যাবে। সো বায়ুমণ্ডল যদি মহাশূন্যে হারায় যায়, বায়ুমণ্ডল যদি মহাশূন্যে হারায় যায়, তাহলে তখন আমরা কি করব? বায়ুমণ্ডল মহাশূন্যে হারায় গেলে হচ্ছে আমরা এই কারণে মুক্তিবেগের মান বসায় দিছি। পৃথিবীর ব্যাস যদি ধ্রুবক হয়, মুক্তিবেগ সর্বদাই ধ্রুবক। হ্যাঁ, মুক্তিবেগ সর্বদাই ধ্রুবক, মুক্তিবেগ সর্বদাই ধ্রুবক হবে ভাইয়া। আচ্ছা, এম এর মান কত বসাবেন? গুড, ভালো কোশ্চেন। এম এর মান দেখেন, বাতাসের বেশিরভাগ উপাদান কি? বাতাসের বেশিরভাগ উপাদান হচ্ছে বেসিক্যালি নাইট্রোজেন। বাতাসের প্রায় 70% বেশি কি? বাতাসের প্রায় 70% বেশি হচ্ছে নাইট্রোজেন। সো যেহেতু বাতাসের 70% বেশি হচ্ছে নাইট্রোজেন, এই জন্য আমরা এম এর মান যখনই বাতাস বা বায়ুমণ্ডলের কথা আসবে, যখনই বাতাস বা বায়ুমণ্ডলের কথা আসবে, তখন আমরা এম এর মান বসাবো 28.8 ইন্টু 10⁻³ কেজি পার মোল। 28.8 ইন্টু 10⁻³ কেন 28.8 বসাইছি? ওই যে কারণটা বললাম, কারণ বাতাসের বেশিরভাগ উপাদান কি? বাতাসের প্রায় 70% বেশি, বাতাসের প্রায় 70% বেশি উপাদান হচ্ছে নাইট্রোজেন গ্যাস। সুতরাং আমরা নাইট্রোজেনের মোলার আণবিক ভরটা কত সেটা বসাবো। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় একটা ভ্যালু আসবে, 144,808 পয়েন্ট সামথিং, এরকম অনেক বড় একটা ভ্যালু আসবে। ঠিক আছে, ওকে। CRMS বেগ সমান ওইটা হইল কেন? আপনাকে বলছে পৃথিবী বায়ুমণ্ডলহীন হয়ে যাবে, তার মানে পৃথিবীর কোনো বায়ুমণ্ডল থাকবে না, তার মানে বায়ুমণ্ডলটা পৃথিবীর আকর্ষণ বল থেকে আলাদা হয়ে গেছে। বায়ুমণ্ডলটা কি হয়ে গেছে? বায়ুমণ্ডলটা হচ্ছে পৃথিবীর আকর্ষণ থেকে হারায় গেছে। সো বায়ুমণ্ডলটা পৃথিবীর আকর্ষণ থেকে হারায় যাওয়ার কারণে আমরা লিখতে পারছি যে আরএমএস বেগ সমান এইটা। মানে এই সূত্রটাও আপনার আসলে দরকার নাই, আপনার শুধু 11.2 কিলোমিটার পার সেকেন্ড এইটা জানলেই চলবে।
11.2 কিলোমিটার পার সেকেন্ড, এইটা জানলেই আপনার চলবে। বুঝতে পারছেন? ক্লিয়ারলি বুঝাইতে পারছি বাচ্চা লোক? হ্যাঁ, খন্দকার মোহাম্মদ তোমার অ্যান্সার হয়েছে। খন্দকার মোহাম্মদ তোমার অ্যান্সার হয়েছে। বায়ু আর বায়ুমণ্ডলের মধ্যে পার্থক্য কি? বাতাস আর পুরা বায়ুমণ্ডল খুব বেশি ডিফারেন্স নাই। ঠিক আছে? এইটা অন্য চ্যাপ্টার রিলেটেড। হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে শুধুমাত্র একটা চ্যাপ্টারের উপর থেকেই কোয়েশ্চেন আসবে এরকম হবে না। অ্যাডমিশন টেস্টে মানে বুয়েট সচরাচর এই ধরনের ম্যাথ পছন্দ করে। বুয়েট সচরাচর এই ধরনের ম্যাথ পছন্দ করে যেই ম্যাথগুলা মাল্টিপল চ্যাপ্টারের কনসেপশন দিয়ে সলভ করতে হয়। যে দুইটা চ্যাপ্টারের কনসেপশন দিয়ে একটা ম্যাথ করা লাগে বা দুইটা কনসেপশন ইউজ করে একটা ম্যাথ করা লাগে। কখনো গতিবিদ্যা নিউটনীয় বলবিদ্যা মিশায় দেয়, কখনো স্থির তড়িৎ চলতড়িৎ মিশায় দেয়, কখনো চলতড়িতের সাথে সেমিকন্ডাক্টর মিশায় দেয়। ঠিক আছে? কখনো ভেক্টরের সাথে মহাকর্ষ মিশায় দেয়, কখনো ভেক্টরের সাথে নিউটনীয় বলবিদ্যা মিশায় দেয়। তো এই যে মিলিত চ্যাপ্টারের কনসেপশন থেকে বুয়েট ম্যাথ দিতে বেশি পছন্দ করে। ঠিক আছে? 12.93 আসবে না, 12.93 আসবে না, বড় ভ্যালু আসবে ভাইয়া, বড় ভ্যালু আসবে। 1,44,000 সামথিং সামথিং এরকম বড় একটা ভ্যালু আসবে। ঠিক আছে? তাহলে বাচ্চারা আপনাদের সাথে আজকের মতো বেসিক্যালি কোয়ার্টার ওয়ানের জার্নি, আপনাদের সাথে আমার কোয়ার্টার ওয়ানের জার্নি শেষ হচ্ছে। যদি আপনারা সবাই আল্লাহর রহমতে কোয়ার্টার টু তে থাকেন, কোয়ার্টার টু তে ইনশাল্লাহ দেখা হবে। এবং ক্লাসের শেষে ছোট্ট একটা মোরাল স্ট্র্যাটেজি শেয়ার করে আমি ক্লাসটা শেষ করতে চাই। সেটা হচ্ছে, ধরেন আপনি কিছু একটা টার্গেট করছেন, ঠিক আছে? কিছু একটা আপনার টার্গেটে আছে, সেটা হইতে পারে A+, সেটা হইতে পারে বুয়েট, সেটা হইতে পারে পরীক্ষায় ভালো রেজাল্ট করা। এখন এই টার্গেটটা আপনি আসলে অ্যাচিভ করতে পারতেছেন না। সো যদি কখনো আপনার জীবনে এরকম ঘটে, ইফ ইউ কিপ ফলিং শর্ট, যদি আপনি হচ্ছে লক্ষ্যে পৌঁছাইতে না পারেন, যদি আপনি লক্ষ্যের আগে যায় আপনার কি হয়ে যায়, লক্ষ্যের আগে গিয়ে আপনি মনে করেন পড়ে গেছেন, বা আপনি হচ্ছে টার্গেটটা অ্যাচিভ করতে পারেন নাই, ধাক্কা খাইছেন, উষ্টা খাইছেন, রেজাল্ট ভালো হয় নাই। সো তখন কি করতে হবে? তখন আপনাকে যে কাজটা করতে হবে, উঁচু এইম করতে হবে, এইম হায়ার। ইফ ইউ কিপ ফলিং শর্ট, তুমি যদি দ্রুতই হতাশ হয়ে যাও, তুমি যদি দ্রুতই বা তুমি যদি তোমার টার্গেট অ্যাচিভ করতে না পারো, যদি তুমি তোমার টার্গেট অ্যাচিভ করতে না পারো, তখন কি করতে হবে? টার্গেটটা বড় করতে হবে। ঠিক আছে? এইম হায়ার, উপরে হাই, মানে উপরের দিকে, উপরের দিকে টার্গেটটা সেট করেন, ইনশাল্লাহ আপনার যেই টার্গেট সেটা ইনশাল্লাহ আপনি অ্যাচিভ করতে পারবেন। সোজাসুজি মারলে, মানে এটা যখন হচ্ছে আমরা গতিবিদ্যা চ্যাপ্টারটা পড়বো, যখন প্রাস বা প্রজেক্টাইল পড়বো, তখন আরো ভালো করে জানবো যে সবসময় হচ্ছে অ্যাঙ্গেলে মারলে, কোনাকুনি মারলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মারলে আমরা সবসময় বেশি দূরত্ব অতিক্রম করতে পারি। তো ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে খুব সিম্পল কথা ভাই, যদি আমি আমার টার্গেট অ্যাচিভ করতে না পারি, তখন আমার টার্গেটটা আরো বড় করতে হবে। 10 তলায় উঠার টার্গেট করতে হবে, যাতে অন্তত 4 তলা 5 তলা পর্যন্ত আমরা উঠতে পারি, 6 তলা 7 তলা পর্যন্ত যাতে আমরা উঠতে পারি, টার্গেটটা সেরকম রাখতে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ বাচ্চা লোক। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের মোস্ট প্রবলি 12টা বা 13টা লেকচার হয়েছে। এই 12টা বা 13টা লেকচার আপনি যদি ঠান্ডা মাথায় বসে আমাদের শিখো অ্যাপ থেকে একদম 1 নাম্বার লেকচার থেকে শুরু করে 13 নাম্বার লেকচার পর্যন্ত সবগুলা ক্লাস দেখেন, সবগুলা টপিক পড়েন, সমস্ত সূত্র ম্যাথ সলভ করেন, নোট করেন, আপনার ইনশাল্লাহ আদর্শ গ্যাস নিয়ে মোটামুটি কলেজের টেস্ট পরীক্ষা বা বোর্ড ফাইনাল পরীক্ষা পর্যন্ত ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। দ্যাটস অল আই ক্যান অ্যাসিউর ইউ। ঠিক আছে বাচ্চা লোক, আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আল্লাহ চাইলে বাঁচায় রাখলে ইনশাল্লাহ নেক্সট কোয়ার্টারে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।